ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা হলো আনুষ্ঠানিক সালাম, এর আগে ছিল অনানুষ্ঠানিক সালাম। হ্যাঁ, তো উম, কি প্রথমে হলো রচনা নিয়ে প্রশ্ন করছিলাম, তাই না? একজন জি স্যার। এসে এসে নিয়ে যেই আমি যে টপিক গুলার কথা বলছি, ধরো ক্লাইমেট চেঞ্জ, ওই যে একটা ডেমো দিছিলাম, নমুনা একটা কপি দিছিলাম না তোমাদেরকে, কিভাবে জি ইয়ে তৈরি করবো, গ্রুপে আছে তো। জি স্যার, দেওয়া হয়েছে। জাস্ট তুমি বই থেকে ডেটা গুলা সংগ্রহ করে রেখো, আবার আবার শুধু একটা কথা বিশ্বাস করতে শুরু করো, তোমার অনেক পড়ার চেয়ে মৌলিক ডেটা কালেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এই কথা যতদিন পর্যন্ত বিশ্বাস করবা না, ততদিন তুমি বোকামি করবা। মৌলিক ডাটাটা আমি বলি, অর্থাৎ আমি জলবায়ু নিয়ে আমি কোন কোন বিষয়গুলো আমি উপস্থাপন করতে পারি, আমি ভূমিকম্পের কি কি তথ্য দিতে পারি। বিশ্বাস করো, ডেটার জন্য 1 পৃষ্ঠার বেশি দরকার হয় না। 1-2 পৃষ্ঠা করে ডেটা সংকলন করো, যেগুলো লেখার মতো, লেখার যোগ্য। মানে বইয়ের মধ্যে অদ্ভুত কিছু ডেটা দেয়া আছে, ওগুলা বাদ, এগুলা না। যে তথ্যগুলো ডেটা ছাড়া কথা বলা যাবে না, যায় না। তো তোমরা শুধু ডেটা সংকলন, বই পড়ো, দাগাও, ডেটা সংকলন করো। ডেটা সংকলন করলে ইংরেজিতে লিখতে সমস্যা হবে না, এই আস্থা রাখো। তোমরা ধীরে স্যার, ধীরে যদি কালেক্ট যেভাবে করবো। ইমপ্রুভ করছো। হ্যাঁ, হ্যাঁ। কোন বই থেকে কালেক্ট করব? তোমার কাছে যে বই আছে, ধরো এসিউরেন্স আছে, প্রফেসর, ওরাকল, যে যে বইগুলো আছে না, ওইগুলা থেকে। আমি তোমার এই মুহূর্তে গুগল সার্চ করতে বলবো না, অনেক সময় নষ্ট হয়। বইগুলাতে ইউনিক বা ওই যে প্রিসেপ্টর, ওদের যে বইগুলো না গোছাইয়ে দেয়া আছে, গোছানো আছে, ওইগুলা থেকে তুমি কনসাইজ, কনডেন্সড, মানে এই তোমার কনসাইজ করবা আর কি। হ্যাঁ, মানে কনডেন্সড করবা, মানে মূল 4 পৃষ্ঠার তথ্যরে তুমি আধা পৃষ্ঠা নিয়ে আসবা, এই হলো তোমার কথা। স্যার, নেরেটিভ আরেকটা করবা কথা আছে। স্যার, ওই যে আপনি স্যার বঙ্গভঙ্গ তারপর অনেক কিছু দিছিলেন স্যার, একটা ডেমো টাইপের দিছিলেন যে, কিন্তু স্যার অত কি স্যার আসলে কি পড়া ও সম্ভব? বঙ্গ মুক্তিযুদ্ধ রিলেটেড, প্রথমে সংবিধান। হ্যাঁ, না না, ওই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সংবিধান, এটা নিয়ে কৃপণতা করা ঠিক না। কেন ঠিক না? ভাইভাতে কিন্তু আবার তোমার নাস্তানাবুদ করে ফেলবে। তো একজন, তুমি বিসিএস প্রার্থী হিসাবে মৌলিক যে একটা বিষয়ে ধারণা থাকা উচিত, সেটা হলো তুমি তুমি সংবিধানের উপরে একদম একেবারে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। তুমি একজন সংবিধান বিশেষজ্ঞ মনে করতে হবে নিজেকে, এটা মনে করো, এটা তোমার ক্রেডিট। বাংলাদেশ সংবিধানের আদ্যবন্ত তুমি জানো, বুঝো, সাংবিধানিক অধিকার গুলা সম্পর্কে তোমার ধারণা আছে, এটা ইটস ইউর ক্রেডিট। একজন প্রথম শ্রেণী কর্মকর্তা হিসাবে এটা একেবারেই মানানসই। মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে না বাংলাদেশে, এটা এই যে প্রথম শ্রেণীর কর্মকর্তার জন্য এটা ভাবা যায় না, ভাবা যায় না। তোমার আমি কিছুদিন মধ্যে, আমি চুলগুলা ছোট, এই জন্য মানসিক ভাবে একটু সবাই মনে করো আমি অসুস্থ। হ্যাঁ, তো এই জন্য আমি কিন্তু লাইফটা দেরি করতেছি, চুল ছোট করার কারণে। তো আমি একটা বিষয় নিয়ে আসবো, সেটা হলো কি, বিষয়টার নাম কি, তোমার ওই পড়া মুখস্থ, মানে কিভাবে পড়লে খুব ইফেক্টিভ হবে। হ্যাঁ, এর মধ্যে একটা হলো যে ওই যে লাইব্রেরিতে যাওয়ার পরে এই যে ফ্রান্সিস বেকনের ওই থিওরিটাই সবচেয়ে বেটার। রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডিম্যান, রাইটিং এন এক্সাক্ট ম্যান, এটার ব্যাখ্যাটা আমি করবো। রিডিং মেক্স এ ফুল ম্যান মানে লাইব্রেরিতে গিয়ে তুমি মুক্তিযুদ্ধের উপরে পড়বা না, অনেক অসংখ্য বই একটানা পড়ে ফেলবা। যেমন গতকালকে আমি ওই যে তাজউদ্দিন, ওই যে পিতা এবং নেতা আছে না, ওই যে ইয়ার লেখা, কার, শারমিন, ওনার মেয়ের লেখা। আমি ধরো সিনপসিসটা পড়ছি, আর দ্রুততম সময়ের মধ্যে আমি 1 ঘন্টা বইটার সিনপসিস করছি কালকে, মানে মাগরিবে নামাজের পরে। তো মূল বিষয়টা হলো, পুরো বই পড়া যাবে না। মুক্তিযুদ্ধ ভিত্তিক জ্ঞান নেওয়ার জন্য যে একদম পুরো পুরো পাই টু পাই পড়তে হবে এমনটা না। প্রত্যেকটা মৌলিক গ্রন্থটা পৃষ্ঠা উল্টে দেবা, এবং মূল বিষয়টা কি সেটা জেনে নেবা। হাওয়েভার, আমি বলতে চাচ্ছিলাম যে মুক্তিযুদ্ধ, সংবিধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির স্থপতি। পৃথিবীর কোনো, আমরা দুর্ভাগা জাতি। পৃথিবীর, তুমি একটু অ্যানালাইসিস করে দেখো, পৃথিবীর একদম তুরস্কের কামাল আতাতুর্ক পাশা থেকে শুরু করে পাকিস্তানের কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ হয়ে, যে কোনো আম, আরব রাষ্ট্র, অন্যান্য রাষ্ট্রের জাতির জনকদের, জনক নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে এমন দুর্ভাগা জাতি খুব কমই আছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামীতে ভাগ করে টানা হেঁচড়া করে অনেকে অনেক সময় খুব অবমূল্যায়নজনক মনোভাব পোষণ করি। এটা একদমই অনুচিত। বাংলাদেশ রাষ্ট্র ভাবতে গেলে বাংলাদেশ শব্দটাই বঙ্গবন্ধুর মুখ নিঃসৃত শব্দ। There was a time when all the efforts were made to erase the word Bangla from this land in its map. I, on behalf of Pakistan, announce today this land will be called Bangladesh instead of East Pakistan. আমি আজ বাংলাদেশের, আমি পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করলাম, এই দেশের নাম
আজ থেকে পশ্চিম পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ বলে ডাকা হবে। বলো তো কয় তারিখের ঘোষণাটা ছিল? 1969-এর স্যার 1969 1969 সালে সালে 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর। 5 ডিসেম্বর হলো বাংলাদেশ নামকরণ দিবস। এই বছরও যদি 5 ডিসেম্বর বাংলাদেশ নামকরণ দিবস নিয়ে একটা দিবা, স্ট্যাটাস দিবা, এটা মানুষ ভুলে যায়। বাংলাদেশ শব্দ, আমরা পূর্ব পাকিস্তান বললাম দেশটাকে, তিনি আমাদেরকে বলেছেন দেশের নাম বাংলাদেশ বলার জন্য। অর্থাৎ বাংলাদেশ বঙ্গবন্ধু একেবারে অবিচ্ছেদ্য। তুমি কোন দল করো কি, আমি অবশ্যই আওয়ামী লীগ না, এটা শিওর, কিন্তু তার মানে আমি বঙ্গবন্ধুকে কোনো মতেই অশ্রদ্ধা করার মতো কেউ আমার সামনে করুক এটাও আমি সহ্য করতে পারি না। তো বঙ্গবন্ধু সম্পর্কে জানা এটা আমাদের অবশ্যই তাহলে এই তিনটা বিষয় আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি, এটা যেহেতু ভাইভাতে কাজে লাগবে এই জন্য। আর এছাড়া যেই টপিক গুলো আছে, এই টপিক গুলার কেন ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি তোমরা বুঝছো, আশা করি। কেন বুঝছো? তো মিউট করে ফেলো সাজিদ। কারণ এই হ্যাঁ, আর ওই যে বঙ্গবঙ্গ মানে 1900, আমি আমি চাইছি যে আমি প্রথমে বঙ্গবঙ্গ থেকে 1971 বা 1975 পর্যন্ত আমি মনে করি যে একজন প্রার্থী, ধরো বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হ্রদ, ওই সময়ের যে রাজারা যারা ছিলেন, রানী ভিক্টোরিয়ার বড় ছেলের নাম কি বলে, এডওয়ার্ড, সপ্তম এডওয়ার্ডের আমার বঙ্গভঙ্গ হয়। তারপর ওনার নাতি ভিক্টোরিয়ার নাতি পঞ্চম জর্জের আমলে বঙ্গভঙ্গ হ্রদ হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে নজরুলের বিদ্রোহী কবিতা 1922 সাল হয়ে, লাহোর 1947 হয়ে, এরপরে 52, এই প্রত্যেকটা মানে একেবারে ইতিহাসের তোমার একটা মানে তুমি মনে হয় মানে একদম বাস্তবে দেখা ইতিহাস, এমন ভাবে এই অংশটা জানা উচিত। আমি একজন প্রার্থী হিসাবে মনে করি যে 1905 থেকে 1900, আমি ধরো 1900 ইতিহাস তো আমি জানবোই, মানে একেবারে চন্দ্রগুপ্ত থেকে শুরু করে সবই জানবো। 1900 তোমার 1757 সাল থেকে তোমার 47 পর্যন্ত একটা অধ্যায় আছে। কিন্তু আমি চাই যে 1907 সাল থেকে একটা ইতিহাসের মুখ্যম একটা অধ্যায়, 7 থেকে প্রত্যেকটা মানে সালের মানে ঘটনাক্রম তোমার একদম হাতের তালুর মতো দেখা উচিত। মানে কোন ঘটনার পরে কোন ঘটনা হয়েছে, এটা তুমি একজন বিসিএস ক্যাডার অফিসার, প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আমি মনে করি এই জ্ঞানটা রাখা উচিত। সেজন্য এই এখন একটা মুখ্যম সময়ের মধ্যে আছো। এই আমি বললাম মুক্তিযুদ্ধ নিয়ে একদম পুরা গোছানো একটা পড়াশোনা হবে। যেই বিষয় নিয়ে বলতে বলা হবে তুমি প্রচুর পরিমাণে রেফারেন্স দিয়ে দিবা। কথাবার্তা বলার সময় তুমি বঙ্গবন্ধু নিয়ে কথা বলতেছো, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতেছো, সবাই মানে অবাক হয়ে তাকায় শুনবে তুমি কি বলো। তোমার তথ্য নেওয়ার জন্য মানুষ শুনবে। তুমি 10-15টা বইয়ের রেফারেন্স দিয়ে ওইটার মূল বক্তব্যগুলো যদি বলো, ওই বইয়ের মধ্যে এটা বলছেন, ওইটার মধ্যে এটা বলছেন, তখন দেখবো যে তুমিও আলোকিত হবে। মানে ফ্রান্সিস বেকন যে বলছে যে স্টাডি সার ফর ডিলাইট, শিক্ষা আনন্দ দেয়, ফর অর্নামেন্ট, শিক্ষা অর্নামেন্ট দেয়। জানো, তোমার কানের মধ্যে দোল নাই, কিন্তু দোলের চেয়ে বেশি মানে স্বর্ণের হারের চেয়ে তোমার বেশি আলোকিত করে, বেশি অলংকার দেয় মানুষের জ্ঞানমূলক কথা। এই যে রিডিং মেক্স এ ফুল ম্যান কনফারেন্স, সরি, স্টাডি সার্ভ ফর ডিলাইট ফর অর্নামেন্ট। শিক্ষা দেয় তিনটা জিনিস, একটা হলো, তিনটা জিনিস দেয় তো জানো, আমরা যে পড়াশোনা করতেছি, পড়াশোনার তিনটাই উদ্দেশ্য। একটা হলো কি, একটা হলো আনন্দ, পড়লে ভালোই লাগে, দেখবা যে খুব ভালো লাগে। এই যে একটু আগে বলছো বাংলাদেশ ব্যাংকের, তোমা বলছিল বাংলাদেশ কোন ব্যাংকের পরীক্ষা ছিল? স্যার সমন্বিত ব্যাংকের, সমন্বিত 7 ব্যাংক। সমন্বয় অনুবাদটা মিলাইতে পারছো, ভালো লাগছে না? পরীক্ষা কেমন হয়েছে এটা জি পরের স্যার। বিষয়, অনুবাদটা মিলছে, আমি করতে পারতেছি, এটা একটা আমার প্রথম অর্জনটা হলো। পরীক্ষায় পাস পাস ফেলের বিষয়টা পরে, কিন্তু তাৎক্ষণিকভাবে যে ভালো লাগছে, এটা হলো শিক্ষার প্রথম ফজিলত, প্রথম গুণ। তারপরে হলো জানলে মানে আলোকিত, মানে মানুষ সম্মান করে। আর তৃতীয়টা হলো একটা চাকরি পায়। কি চমৎকার কথা বলে গেছে ফ্রান্সিস বেকন, মনে আছে কিনা লাইনটা, স্টাডিজ আর ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। তো এবার আমি এই জন্য চাইছি যে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটার মধ্যে মানে 1907 থেকে একেবারে 75 পর্যন্ত আমার ইতিহাসের পুরাটা পাঠ আমার প্রতি কদমে কদমে আমার অগ্রসর হয়েছি। হ্যাঁ, আর বঙ্গবন্ধু নিয়ে আমি ভালো করে জানবো, স্পেশালি এইটা 7 থেকে 75-এর মধ্যে বঙ্গবন্ধু অটোমেটিক্যালি চলে আসে, মুক্তিযুদ্ধের মধ্যে চলে আসে, এগুলো নিয়ে আমরা ইয়ে করবো না, সংবিধানের মধ্যে চলে আসে। আর বাকি যে তথ্যগুলো আছে, যেমন ধরো কি জলবায়ু, ওই ব্লু ইকোনমি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তোমাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি এবং সাথে নির্দেশও দিই, প্লিজ 2, 3, 4, 5 পৃষ্ঠা করে শুধু ডেটা সংকলন করো, মুখস্থ করো না, পর্যাপ্ত সময় আছে এখন, শুধু ডেটা গুলো সংকলন করো। যদি ডেটা তোমার থাকে, তুমি বঙ্গবন্ধু এজ এ ক্যারিসমেটিক লিডার, এটা নিয়ে যদি ডেটা থাকে যে কোন কোন বিষয়গুলো তুমি পয়েন্ট গুলো আলোচনা করবা। হ্যাঁ, এই যে ধরো একটা ক্যারিসমেটিক লিডার, আমি যে এই মুহূর্তে কথা বলছি, একটা
যে উনি 1969 সালের 5 ডিসেম্বর বাংলাদেশের নামকরণ করছেন, এটা তো একটা ক্যারিসমেটিক লিডার, সবাই মাইনে নিছে, তার কোনো কথা বিনা বাক্য মাইনে নেয়। তো ক্যারিসমেটিক লিডার হিসেবে তিনি কি কি করেছেন, এই পয়েন্টগুলো যদি তুমি বাংলায় চিন্তা করতে পারো, অবশ্যই তোমার যে স্কিল তৈরি হচ্ছে, ইউ ক্যান রাইট ফ্রিকুয়েন্টলি, ফ্রি হ্যান্ড, ইনশাল্লাহ তুমি ইংলিশ লিখতে পারবা, টেনশন নিও না। পয়েন্ট জানা থাকলে, ডেটা থাকলে তুমি রচনা আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি তোমার আটকাবে না। সামনে তো আরো আমি ইয়া প্রোভাইড করবোই। তো এই কথা বলে আমি আর ওই একটা কথা বলছিলাম যে ওই দিন প্রত্যেকদিন ঘুরাচ্ছি একটা কথা বলে, যে গৌতম বুদ্ধের কথা বলে, এটা বলে গৌতম বুদ্ধের ইয়াটা ছিল, গৌতম বুদ্ধের কাছে যে এক শিষ্য আসলেন, আইসা বললেন যে গুরু আমি তো ইয়ে করতে চাই, কি করতে চাই, আমি মানুষকে দান করতে চাই, কিন্তু আমি কপট দোষশূন্য, আমার এই গায়ের জামা ছাড়া আর আমার কিছুই নাই, থাকার মতো বাসস্থান নাই, আহার করার মতো খাবার নাই, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাই। তখন গৌতম বুদ্ধ বললেন যে তোমার কাছে অনেক অফুরন্ত সম্পদ আছে যা তুমি মানুষকে দান করতে পারো। বললেন, কি বলেন? তখন গৌতম বুদ্ধ বলে, তোমার তোমার হাত আছে, এই হাত তুমি কি করতে পারো বলো? মানুষকে যত যত মানুষের সাহায্য প্রয়োজন তুমি হাত ব্যবহার করে তাকে সাহায্য করো। একজন বৃদ্ধ মানুষ, তুমি তাকে হাত ধরে আগে নিয়ে যাও। একজন অন্ধ মানুষ, তুমি তাকে হাত ধরে নিয়ে রাস্তা পার করে দাও। তোমার তোমার ঠোঁট আছে, তুমি যখন মানুষের সাথে কথা বলবে তখন তুমি হাস্যোজ্জ্বল ভাবে কথা বলো। তোমার মুখ আছে, কথা বলার সময় তুমি এমন ভাবে কথা বলবে যেন তোমার কথা যে শুনে তার উম, মন কি হয় বলো, মানে মনের অস্বস্তি, মনের ক্লান্তি দূর হয়। এরপরে তোমার এইভাবে করে তিনি, তোমার ব্রেন আছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তিনি কি দেখিয়েছেন বলো। এই মানে আমরা মানে একদম শূন্য, কিচ্ছু না থাকলেও যে মানুষকে, শূন্যতা থেকেই মানুষকে অনেক কিছু দান করতে পারি, এটাই হলো তিনি বলেছেন আর কি। আমি ওই দিন এই কথাটা বললাম যে যে ওই ধরো একজন ভাই, একজন কেউ তোমার বন্ধু বান্ধব কেউ সহযোগিতা চাচ্ছে, কেন করব না? কিন্তু অনেক বড় অ্যাসেট, তুমি মনে করবে যে সহযোগিতা করার জন্য যে অনেক টাকা পয়সা দরকার হয়, এটা গৌতম বুদ্ধ একদম ভ্রান্ত ধারণা হিসেবে ইয়ে করেছেন। এবং মনে রাখবা যে এই যে তুমি তোমার অধীনস্থ, তোমার আশেপাশে যত মানুষের সাথে ইয়ে করতেছো, সবার সাথে যে উম, উম, কাউলে মানে কাউলে জামিল, যেটা আর কি সুন্দর কথা, এটা কিন্তু তার জন্য অনেক বড় গিফট। তুমি তোমার এমপ্লয়ি, আমি এই অনেক জায়গায় দেখছি যে বসেরা বা লিডার যারা আছেন, বস আর লিডারের মধ্যে পার্থক্য আছে। বস ধমকান আর লিডাররা মানে নিয়ন্ত্রণে রাখেন, এবং মানে সবকিছু তার মতো করে গুছিয়ে নেন। এই বস না হয়ে বসেরা কি করে, ধরো তার অধীনস্থ পাইলে মানুষ মানে অস্বাভাবিক আচরণ করে। তুমি যে তোমার অধীনস্থ, তোমার কাছে যে ডিপেন্ডেন্ট, তুমি তার সবচেয়ে ভালো বন্ধু হও, এটা তার জন্য অনেক বেশি আশীর্বাদ। আবার আমি ওই ওই কথাটাই বললাম যে তোমরা যদি কেউ তোমার বন্ধু বান্ধব কেউ সহযোগিতা চায়, তাহলে অবশ্যই আগাই দিও, হাত বাড়াই দিও। তো উম এই গৌতম বুদ্ধের মূল মেসেজটাকে আমি সংক্ষেপে বুঝাইতে পারছি কিনা বলো? জি স্যার। ওকে, আচ্ছা। তো এবার আসো, আমরা গত ক্লাসে তো ওই পর্যন্ত ছিলাম, উম হাসান ফয়েজ সিদ্দিকী, তাই না? আশা করি, আমার মনে হয় অনেকে কিছুটা লেখা আগাইছো, লিখছো কিনা নোটগুলা? যদি খাতায় না লিখো তাহলে কিন্তু পরীক্ষার আগে রাতে রিভাইজ করতে অবশ্যই সমস্যা হবে। রিপ্লাই করো, লিখছো কিনা কেউ? জি স্যার, লেখা হয়েছে স্যার। ওকে, দাঁড়াও, আরিফ মিয়া লিখছো যে ইউনিক এসে বুকে মার্ক করে করতে করতে পারছো। হ্যাঁ, মার্ক করতে থাকো। মার্ক যেটা আমি বলি, মার্ক করে জমাই রেখো না। আরিফ, মার্ক করে জমা, যেটা মার্ক করতেছো মানে যেই রচনাটা পড়া শেষ করছো, 2-3টা বইয়ে মার্ক করে ফেলবে একসাথে। ধরো ব্লু ইকোনমি পড়ছো, ব্লু ইকোনমি 3-4টা বই থেকে ভালো করে পড়বা। পড়ার পরে ডেটা গুলার একসাথে সুন্দর করে সংকলন করে ফেলবা, দ্যাটস সুন্দর হ্যান্ড নোট হয়ে গেল। কিন্তু সাবধান, কোনো বাক্য লিখবা না, বাক্য লেখা নিষেধ। শুধু লিখবা কোটেশন, ডেটা, কোটেশন, ইনফরমেশন, ডেফিনেশন, 3টা বিষয় ছাড়া নোট করা যাবে না। আমার সাথে দিকে তাকে বলো, কয়টা বিষয় নোট করতে বলছি? 3টা স্যার। কি কি? ডাটা, ডেফিনেশন, ইনফরমেশন আর ডেফিনেশন। মানে না, ডেফিনেশন, ইনফরমেশন, কোটেশন। কোটেশন হলো হ্যাঁ, ওই ডেল্টা প্ল্যান নিয়ে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন, ডেল্টা। আবার ধরো এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই কপ, আবার কপ কত কত আসতেছে, বা ধরো জাতিসংঘের মহাসচিব কি বললেন। 28, হ্যাঁ, 28। 28। হ্যাঁ,
তাহলে কে কোনটার মধ্যে বলছেন, বান কি মুন কি বলছেন বা অ্যান্টনিও গুতেরেস কি বলছেন, এটা হলো কোটেশন। মানে আমি চাইবো যে আমার রচনা শুরুতে কোটেশন, শেষে কোটেশন থাকুক, অথেন্টিক কোটেশন বানাই দেওয়ার দরকার নেই। সংকলন করো, দিকবা দিতেও থাকবে, দেখবে রচনা পড়ানোর সময় কোটেশন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা কোটেশন আরেক জায়গায় নিয়ে লাগাইতে হয়, এটা তুমি দেখবা, দেখাবো আমি। আর হলো শুধু ইনফরমেশন, ডেটা ছাড়া আর কোনো কাজ নাই, বিভিন্ন পাই চার্ট, হ্যাঁ, বার চার্ট, বিভিন্ন চার্ট, ডেটা, ফিগার, এগুলো ছাড়া কোনো কথা নাই তোমার। ওকে, তো আমরা ওকে, ও ও- উম, ওই দিন মানে ক্লাসের শুরুতে আমি যে একটা বিষয় আলোচনা করছিলাম সেটা হলো অলদো দাও, মানে ওই যে মানে প্রসঙ্গটা ছিল ওইটা, ওই এই কথাটা আর কি, যে উম, মানে অনুবাদ করার সময় যত বেশি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে সাধারণ মানুষ বুঝবে, মানে এই ধরনের অনুবাদটা কেমন, যত এমন হবে অনুবাদ তত প্রাঞ্জল হবে। যেমন তুমি একটা একটা বাক্য দেখো। আচ্ছা, হ্যাঁ, এশিয়া টাইমস এর একটা লাইন ছিল এরকম, আমি আবার বলি, আমি যেহেতু তোমাদেরকে একটা ধারণা দিছি প্রথম আলোর, তাহলে তুমি কি শিখলে আমার কাছ থেকে অনুবাদ প্র্যাকটিস করবা। আহ দাঁড়াও আবার স্টপ করি। অনুবাদ প্র্যাকটিসের সোর্স পাশাপাশি একটু লেখা রাখো, খাতায় নোট করে ফেলো। অনুবাদ প্র্যাকটিসের সোর্স গুলা কোথায়, কোথা থেকে আমি অনুবাদ প্র্যাকটিস করব, এটা কিন্তু অনেকের অনেকের ভিতরের প্রশ্নটা। 1 নম্বর সোর্স লেখা রাখো, ইংলিশ রচনার বাংলা অনুবাদ, মানে এটা লেখা রেখো কিন্তু, অনুবাদ আমি কোথা থেকে প্র্যাকটিস করব, ঠিক আছে, বা আমার অনুবাদটা হচ্ছে কিনা আমার তো মিলাইতে হবে। তাহলে 1 নম্বরে ইংলিশ রচনা বাংলা অনুবাদ করলে তুমি বুঝবা, এটাতে সমস্যা হবে না আশা করি। ধরো ইংলিশ রচনা বইয়ের মধ্যে যত গুরুত্বপূর্ণ রচনা আছে এগুলো বাংলা অনুবাদ করো, মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার ইন বাংলা ও বাংলাদেশ, এই রচনাটা অনুবাদ করলা সুন্দর করে, কতটুকু করতে পারছি। আচ্ছা, দ্বিতীয়ত হলো ডেইলি স্টার থেকে সরাসরি না অনুবাদ করে, অনুবাদ করো, ডেইলি স্টারের অনুবাদটা তোমার কতটুকু একিউরেট হচ্ছে এটা তো বোঝা অনেক সময় কঠিন। তুমি প্রথম আলোর আন্তর্জাতিক পৃষ্ঠাটাই যাবা, যাওয়ার পরে এটা কি রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, কে কোন জায়গা থেকে নিউজটা নিছে, ওই নিউজটা বের করে নিয়ে আসবা, একদম মোস্ট রিলেটেড, যেটা তোমার ইয়ার সাথে, কে সাথে, ধর ইউক্রেন যুদ্ধের সাথে মিলতেছে, শুনো, ইউক্রেন যুদ্ধ তো গুরুত্বপূর্ণ এখন স্টিল, ইউক্রেন যুদ্ধের নিউজটা রয়টার্স, আল জাজিরা, বিবিসি যেখানেই থাকুক, ওই ওই মূল নিউজটা তুমি আগে পড়বা। তুমি আগে শিরোনাম দেখে অনুমান করে নিবা যে নিউজটা কোন বিষয় নিয়ে আসছে, নিউজটা তুমি এখান থেকে বের করলা, করার পরে তুমি কি করলা বলো, ওইটা ওইটা আগে ইংলিশটা পড়লা, তারপর বাংলাটা পড়লা। তুমি যে একদম পড়লেই বুঝবা, তুমি মনে রাখবে, যেহেতু আমিও আমারও মারাত্মক সমস্যা হয় মাঝে মধ্যে, একদমই বুঝি না, ধরতেই পারি না এটা কি বলছে, কিন্তু অনুবাদ করার পরে নিজের কাছে লজ্জা হয় যে এটা কোনো কথা হইলো, আমি এটা বুঝলাম না। তো মনে রাখবা যে প্রথম তুমি 20-30% বুঝলেও মোটামুটি প্রথম দিকে চলবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। আর তৃতীয় সোর্স হলো, আরেকটা, দুইটা সোর্সে মনে করি, এই প্রথম আর আরেকটা হলো প্রথম আলোর 8 নম্বর পৃষ্ঠায় প্রায় সময়, 8 নম্বর পৃষ্ঠা বুঝছো কিনা, সম্পাদকীয় পৃষ্ঠাটাতে ইয়া দেয়, কি দেয় বলতো, একটা অনুদিত কলাম থাকে, তোমরা দেখছো কিনা এটা কেউ বলো। জি প্রজেক্ট স্যার, দেখছি সিন্ডিকেট। স্যার, কলাম থাকে স্যার একটা। প্রজেক্ট সিন্ডিকেট, তারপরে এশিয়া টাইমস, এই অনুবাদ গুলা থাকে, আমি তার দেখি তো। জি স্যার, আজকে রেমিটেন্স নিয়ে ছিল। হ্যাঁ, 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 আজকে আজকে ছিল কিছু। ইলিস্ট্রেটেড রেমিটেন্স নিয়ে ছিল স্যার আজকে। দাঁড়াও একটু দেখি, হ্যাঁ। সংবাদ মাধ্যম, আজকে আজকে কি ছিল, আজকে না গতকালকে ছিল, আজকে নাই, তাই না? আচ্ছা, গতকালকেরটা, নাকি আমি আজকে কত তারিখ, আজকে তো কত তারিখ বলো তো? 16 জুলাই। 16 জুলাই, আজকে 16 জুলাই, ঠিক আছে, আজকে তুলে জানি, গতকালকেটা দেখি তো একটু। এরকম কিছু অনুবাদ আমি নিজেও এই জাস্ট ইমিডিয়েট কিছুদিন পরেই তোমারে আমি কি করব, আহ, এই আমি মূল টেক্সট থেকে, এই যে ধরো কালকে বা পরশুর ক্লাস থেকে, ক্লাসের পরেই মূল টেক্সট আমি অনুবাদ, মূল টেক্সটটা দিয়ে দেবো, তুমি অনুবাদ করবা, তারপরে আমি প্রথম আলোর অনুবাদের সাথে অ্যাডজাস্ট করবো। ওকে, হ্যাঁ, যেমন ধরো একটু
এই যে ইউক্রেনকে সদস্যপদ না দেওয়া নেটোর ভুল কৌশল। তাহলে তুমি কোনো মতে রাফায়েল বেহের লিখবা, আর কোথায় এটা, দ্য গার্ডিয়ান, রাফায়েল বেহের গার্ডিয়ান অ্যাবাউট কি বলো ইউক্রেন ওয়ার, জাস্ট একটু লিখে সার্চ দিলে রাফায়েল বেহের, আহ, মোটামুটি অনুমান করে বানানটা লিখলেও সমস্যা হবে না। রাফায়েল বেহার, এরপরে ইন কি বলো দ্য গার্ডিয়ান অ্যাবাউট ইউক্রেন, ইউক্রেন অর ন্যাটো। হ্যাঁ, এই লিখলে দেখবা যে এই নিউজটা চলে আসবে। তো এই নিউজটার আগে কি করবা বলো? উম আগে কি করবা, বাংলা পড়বা নাকি আগে ইংলিশ পড়বা? বাংলা পড়ো স্যার। ওকে, ইংলিশ পড়বো। এই কি বলে বাংলা পড়তে বলছে? বাংলা বললে তো তুমি বুঝিয়ে যাবা। আগে পড়বা কি বলো, ইংলিশ, স্যার ইংলিশটা আগে পড়ে তুমি ইংলিশ আগে পড়বো। আগে ইংলিশটা পড়ে অনুমান করবা যে কি হইতে পারে, বা অন্তত পক্ষে যদি পুরো লাইন বাই লাইন অনুবাদ নাও করো, তোমার জাস্ট অনুমিত ধারণাটা, যে অনুমানটা মিলতেছে কিনা, অনুমানটা তুমি করে ফেলো, সমস্যা নেই, এখন ল্যাঙ্গুয়েজ মেলানো লাগবে না, অনুমানটা করে ফেলো যে তাই বলছে, এখানে কি বলছে এটা তুমি ইংলিশে বুঝো। তাহলে এটাতে আর লাভ আছে আরো, এই কাজটা যত প্র্যাকটিস করবো আর একটা লাভ আছে। থিমেটিক কোশ্চেন আছে না, থিমেটিক কোশ্চেনে আমরা কি করি জানো, প্যাসেজ পড়ে বুঝি না। আমরা আমাদের ইংলিশ, তুমি যদি বলো যে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ইংলিশে কোনো টেক্সট পড়া এটার মূল বিষয়টা নিতে পারি না। তো এই প্র্যাকটিসটা তোমাকে থিমেটিক কোশ্চেনে উত্তরগুলা করতে হবে। থিমেটিক কোশ্চেনটা প্যাসেজ পড়ে তুমি বুঝতে সুবিধা হবে। মনে রাখবো এটার একটা সুদূর প্রসারী সুফল আছে। ক্লিয়ার? তাহলে আমি দুইটা সোর্স বললাম, একটা সোর্স হলো ইংলিশ রচনা বাংলা অনুবাদ করবা, আর একটা হলো ইংলিশ নিউজ পেপারের, যে সরি প্রথম, অন্য কোনো কিছু না, প্রথম আলো বা অন্য যে কোনো পত্রিকা, ইত্তেফাক সমকালে অনুবাদ করে, ভালো অনুবাদ। তবে যেহেতু আমরা প্রথম আলোর সাথে আমি আমি বেশি একটু অভ্যস্ত, তো প্রথম আলোর ওই মূল টেক্সটটা যেখান থেকে নিচে ইংলিশ সংবাদ মাধ্যমের মূল টেক্সটটা নিবা, তারপরে সেটার অনুবাদ করবা। আমার কথা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরে উম ও লাইনটা পড়ো, ইংলিশ লাইনটা পড়ো একটু, তমা পড়ো। হ্যাঁ, All, although the war in Syria has fallen away from the front pages, the conflict continues to shimmer. হুম, So too does the endless diplomacy as the miracle. So এটা কি mirial মাইরি মাইরিয়েল লিখছে। আচ্ছা, মাইরিয়েল নাকি না, মাইরিয়েল গ্রুপ। হ্যাঁ, myrial groups and countries involved seek to extract deals that prioritize their national goals. ন্যাশনাল গোলস। ওকে, এখানে দুটা সিমার শব্দটা আর মাইরিয়েল, মাইরিয়েল অর্থ কি দেখো তো, মাইরিয়াল গ্রুপস মনে হয় কি বিবাদী টিবাদী হবে আর কি, তাই না? জি বিবদমান স্যার, ওরকমই তো মনে হচ্ছে। এরকম, হ্যাঁ। আচ্ছা, এবার আমারে বলো, অলদো দ্য ওয়ার ইন সিরিয়া হ্যাজ ফলেন, কে আনমিউট করে রাখছো, কে দেখো? মুবিনা আঞ্জুম। ওকে, although the war in Syria has fallen away from the front pages, এই লাইনটার অর্থ কি বলবা বলো? স্যার সিরিয়ার এই লাইনটার যুদ্ধ অর্থ পিছিয়ে গেছে। স্যার যুদ্ধ না, পিছিয়ে- although the war in Syria has fallen away, হ্যাঁ, সরে গেছে, from the front pages মানে কি? আলোচনায় নেই ভাই। ওকে, আমি এই কথারে প্রথম পৃষ্ঠা থেকে, হ্যাঁ, কেউ কথা বলতেছো নাকি? স্যার এটা কি নিউজ পেপারের হেডলাইন জি বুঝিয়েছে? জি, ভাই আসতেছে, একটা মিনিট। জি জি, আসতেছে, দাঁড়াও একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ, তোমরা একটু অ্যানালাইসিস করো নিচের অংশটা, সবাই আমার ডাকতেছে একটু। হ্যাঁ, আসতেছি ভাই, দাঁড়ান।
তো একটু আমারে বলো, এখানে কি কিছু মানে এখানে কি সহায়ক কোনো শব্দ পাইছো কিনা যেটা আহ আহ, যেটা অনুবাদটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করছে? অনুবাদ করার সময় প্রথম আলোর অনুবাদটাতে ইংরেজি লেখাটাতে নাই। হ্যাঁ, ইংরেজি লেখাটাতে নাই, কিন্তু উম তোমার আহ, অনুবাদটা বুঝতে সহায়তা করছে এমন কোন সহায়ক শব্দ ব্যবহার করছে কিনা একটু দেখো তো। অলদো দ্য ওয়ার ইন স্যার সিরিয়া হ্যাজ ফলেন, গণমাধ্যমের পাতা। এই গণমাধ্যমের, এই যে গণমাধ্যম শব্দটা, এই যে ফ্রন্ট পেজেস অফ নিউজ পেপার কিন্তু এখানে লেখা নাই, তাই না? কিন্তু দেখো, তেলে এবং ওই যে এবং সকল শব্দের অর্থও যে করতে হবে এমনটাও কিন্তু না। এখানে ফ্রন্ট পেজেস এর অর্থই লিখছে তোমার গণমাধ্যমের পাতা, কিন্তু ফ্রন্ট পেজের সে শব্দের অর্থ হলো প্রথম পাতা। তো নিউজ তো সাধারণত সবসময় প্রথম পাতায় থাকে এমনটা না, তাই না? তো ফ্রন্ট পেজেস দিয়ে বোঝানো হয়েছে যে মানে আলোচনার মধ্যে থাকে, তোমরা যেটা প্রথমে যে বলতে চাচ্ছিলা। তো হাওয়েভার মানে আমি ওই ওই যে কথাটা বারবার ঘুরে ফিরে বলতে চাচ্ছিলাম যে এই অনুবাদ গুলো প্র্যাকটিস করলে দেখবা যে অনুবাদের অর্থ সতীত্ব ঠিক রাখে এমন সহায়ক শব্দ ব্যবহারে দূষণীয় না। তাহলে অলদো দ্য ওয়ার ইন সিরিয়া হ্যাজ ফলেন অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রন্ট পেজেস, হ্যাঁ, এই যে সিরিয়ার গণমাধ্যমের সিরিয়ার খবর গণমাধ্যমের পাতা থেকে সরে গেলেও সেখানকার সংঘাত এখনো সমান্তরালেই চলছে। এই যে দ্য কনফ্লিক্ট কন্টিনিউস টু সিমার, মানে আমি আবার দেখো, যদি আমি একটা কথা বলছিলাম যে আমি ওই সীমা শব্দটা, দেখো আমি কিন্তু কনফিউজ, সীমা শব্দটা আমি ওই অভিধান দেখে নেই। আমি বলছিলাম একটা কথা কি, যে ধরো এই অলদো যেহেতু আছে, যদিও সরে গেছে, দ্য কনফ্লিক্ট কন্টিনিউস, ধরো টু সীমার শব্দটার অর্থটা যদি না জানো, ধরো সীমার অর্থটা আমি জানি না, তাহলে কি অর্থটা আসে না? ধরো সীমার শব্দটা নাই, দেখো খুব ভালো করে খেয়াল করো, যদিও সিরিয়ার খবর আলোচনার টেবিল থেকে সরে গিয়েছে, তবুও সেখানে কিন্তু কি বলো, সংঘাত চলছেই। ধরো সীমার অর্থটা আমি জানি নাই, তারপরেও কি আমি অর্থটা বের করতে পেরেছি কিনা সেটা বলো। জি আমার স্যার। কথা কি তুমি বুঝছো? কিন্তু তুমি আমি আমরা আমরা যারা সাধারণ অনুবাদক আছি, তারা কোথায় আটকাবো জানো? তুমি আবার মনে রাখবা, তুমি সীমার অর্থ জানো না, এই জন্য তুমি অনুবাদ করতে অনাগ্রহী। দেখো সীমার শব্দের অর্থ জানি তোমরা, কিন্তু যারা লাইনটা পড়ছো ওইটা কিন্তু ধাক্কা গেছো সীমারের মধ্যে, ধাক্কা গেছো মাইরিয়াল গ্রুপস এর মধ্যে। আমার কথা সত্য কিনা বলো? প্রত্যেকে সীমার নিয়ে চিন্তা করছিলা কিনা বলো? জি স্যার। এই লাইনের সব অর্থই তুমি জানো, কিন্তু সীমারের কারণে তুমি চিন্তা করছো যে এটা আমার দ্বারা হবে না। একটা অতি বাস্তব সত্য কথা যে দুই একটা কঠিন শব্দের কারণে আমরা ওইটার দ্বন্দ্বে পড়ি, ওইটার মধ্যেই ওইটাই আমাদের আটকে দেয়। কি বিষয়টা দেখো, তুমি ওই সিরিয়ার খবর আলোচনার টেবিল থেকে সরে গেলেও সেখানে কিন্তু সংঘাত চলছেই। তাহলে এবং আমি দেখি তো ওরা অনুবাদ করার সময় সীমার কি আনছে, সমানতালের, এই সমানতালের সীমারের আসল আসল অর্থ আনে না এখানে, তাই না? সেখানে সংঘাত এখনো সমানতালে চলছে। আচ্ছা, সুতরাং জাতীয় স্বার্থকে প্রাধান্য রেখে সিরিয়া সরকার এবং বিদ্রোহীরা একটি চুক্তিতে পৌঁছতে গেলে সংশ্লিষ্ট দেশগুলোর একটি জোর কূটনীতিক তৎপরতা চালাতে হবে। বাকিটা সহজ অর্থ। সো টু ডাজ দ্য, এই সো টু আছে তো এই জন্য ডাজ দ্য এন্ডলেস ডিপ্লোমেসি অ্যাজ দ্য মাইরিয়াল গ্রুপস, তো এই যে বিদ্রোহী, দেখছো অনুমিত অর্থ, স্যার এটা মিরিয়াড হবে, মানে বিভিন্ন গ্রুপ স্যার। মিরিয়াল, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মিরিয়াল, ঠিক আছে, মিরিয়াল গ্রুপ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মিরিয়াল গ্রুপস ইনভলভ সিক টু এক্সট্রাক্ট ডাজ দ্যাট, ওই যে প্রায়োরিটাইজ দেয়ার ন্যাশনাল গোলস। ওকে, ওই যে শাস্তি অনুবাদ করছে। এবার আসো কোথায়, ওকে, এবার আমাদের মূল টার্গেটে চলে আসলাম। তো আজকে হলো নোট কত 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 হবে, নোট 3 এর দ্বিতীয় কথা। প্রথম কথাটা কি মনে আছে তোমাদের?
প্রথম কথাটা মনে ছিল কিনা? প্রথম বাক্যটা মূল বাক্য কি ছিল? a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি ছিল? করিম স্যার যে করিম পথ্য সকালে রিক্সা যোগে স্কুলে করিম যায়। গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা, তাই না? ওই বাক্যটা মাথায় রেখে তাহলে চলবে, এটা নোট। এবার দেখো, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। ওকে, হ্যাঁ, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। ওকে, এবার বলো এই বাক্যের সাবজেক্ট কে? করিম স্যার। করিম। আর ভার্ব হলো গোজ, তাই না? আচ্ছা, এখন আমরা যে বিষয়টা বলবো, কেউ কিন্তু আনমিউট করো না, এই যে একজন কিন্তু রিমুভ হয়ে গেছে। করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোজ টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। তো অনুবাদটা করতেছে, দেখো এই যে ভার্ব যেটা আছে এটা আমরা মার্ক করে নিলাম, এটা হলো ভার্ব। অনুবাদটা ঠিক মূল ভার্বের আগ থেকে শুরু হবে, এই যে গোজের আগ থেকে। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, এরপরে পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, হ্যাঁ, এরপরে হইলো শেষে চলে যাও, রিক্সায় করে প্রতিদিন সকালে স্কুলে যায়। অর্থাৎ আবার বললাম, তাহলে যদি কোনো এই সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে, ফাইনাইট ভার্বের মাঝে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকে, সেটা মূলত কার সম্পর্কে বলা হয় বলতো? সাবজেক্ট এবং ফাইনাইট সাবজেক্ট সম্পর্কে বলা হয়। এক্ষেত্রে সাধারণত, নট অলওয়েজ, সাধারণত আমরা মূল ভার্বের আগ থেকে অনুবাদটা করতে পারি। মূল ভার্বের আগ থেকে অনুবাদটা করলে দেখো, তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম রিক্সায় করে প্রতিদিন সকালে স্কুলে যায়। একটা ভাইটাল বিষয় দেখো, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম রিক্সায় করে প্রতিদিন সকালে স্কুলে যায়। ওকে, এবার দেখো আরেকবার, হ্যাঁ, সাবজেক্ট মূল ভার্ব বলো, পড়ো। সাবজেক্ট মূল ভার্ব, সাবজেক্ট মূল সাবজেক্ট এবং ভার্বের মাঝে, হ্যাঁ, মাঝে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকলে সেটি সাধারণত সাবজেক্টে, মানে সাবজেক্টের অংশ হিসেবে গণ্য হয়। এক্ষেত্রে সাধারণত মূল ভার্বের আগে থেকেই অনুবাদ শুরু হয়। মূল ভার্বের আগ থেকে অনুবাদটা সাধারণত শুরু, হ্যাঁ। আচ্ছা দেখো, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড স এ ডেড ম্যান। বুঝে শুনে অনুবাদ করো, আগে আন্ডারলাইন করো, দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড স আ ডেড ম্যান। ওকে, ঠিক আছে। এবার বলো সাবজেক্ট কে? ভার্ব হলো স, দা বয় লোকটি দেখলো। ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা কার ব্যাপারে বলা হয়েছে? দা বয়। অনুবাদটা করবো কোন জায়গা থেকে? তাহলে মাঠে হেঁটে যাওয়ার সময়। তো ইন দ্য টাইম কি, আমি যে অনুবাদ করলাম মাঠে হেঁটে যাওয়ার সময় বালকটি একটি লাশ দেখলো, একজন মৃত মানুষ দেখলো। আচ্ছা, মাঠে হেঁটে যাওয়ার সময়, দা বয় ইন দ্য টাইম অফ, ইন দ্য টাইম অফ কি আছে নাকি? ইন দ্য টাইম অফ ওয়াকিং ইন দ্য ফিল্ড, ইন দ্য টাইম অফ কি এখানে আছে কিনা আমারে বলো। না স্যার। কিন্তু আমি যে বালকটি, এই কথাটা কি এটা সুন্দর, মাঠে হাঁটন্ত বালকটি একজন মরা মানুষ দেখলো, নাকি মাঠে হেঁটে যাওয়ার সময় বালকটি একটি মৃত মানুষ দেখলো? অর্থাৎ এই যাওয়ার সময় বলার কারণে কি আমার অনুবাদের অর্থ প্রকাশে সহায়তা করছে নাকি বিচ্যুতি ঘটাইছে? সহায়তা করছে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, অথবা তুমি চাইলে যে বালকটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল বা মাঠে হেঁটে যাচ্ছিল সে একজন মৃত মানুষ দেখলো, তুমি চাইলে কমপ্লেক্সও করতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, ওকে। ওকে স্যার যদি কম্পাউন্ড করি, বালকটি এবং অনুবাদ সমস্যা হবে না, কিন্তু যে অনুবাদটা সবচেয়ে বেশি সুন্দর, এখানে কমপ্লেক্স হচ্ছে ইয়াটাই সুন্দর। বালকটি এই বলতো দুইটা অনুবাদ যেটা সুন্দর, অনুবাদ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে, বড় কথা হলো বাক্য যেই থাকুক, বাক্য কমপ্লেক্স আছে কম্পাউন্ড আছে, এটা আমার লক্ষ্য না, উদ্দেশ্য না, অনুবাদটা কোন বাক্যে করলে সুন্দর হয় বলতো। এই বাক্যটা অনুবাদ কি সরলে সহজ নাকি সুন্দর, না জটিলে সুন্দর?
স্যার সরল বাক্যটাই সুন্দর। স্বরলিপি। সরল বাক্যে দেওয়ার লাগে, তাই না? তাহলে যেটা মানে যেটা সুন্দর। আচ্ছা চলো এই বাক্যটাকে আমরা অনুবাদ করি নিজে নিজে। যদি কেউ আগে লেখা থাকো থ্যাংক ইউ সো মাচ, যদি কেউ না লিখো মনে মনে তৈরি করো, আমি বলবো সময় 30 সেকেন্ডস। দেয়ার, লাইনটা পরে শোনাই। দেয়ার হাউসেস built mostly on 4 to 6 decimals of land. বিল্টের পরে কমা নাই কিন্তু, নো কমা, হ্যাঁ কমা এখানে শেষ। Their houses built mostly on 4 to 6 decimals of land are being turned into miniature agricultural farms called পুষ্টিবাড়ি। ওয়ান মিনিট, মনে মনে তৈরি করো, খসড়া করো, আমার মুখে বললেই হবে, বা কমেন্ট বক্সে লিখতে পারো যাদের লেখার হাত ভালো। এবার এই বাক্যটা একটু কমেন্ট বক্সে লিখে ফেলো, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? সাবরিনা রুর, সিমার মানে হলো ফুটতে থাকা, তাই না? কিন্তু এখানে কিন্তু ফুটতে থাকার অনুবাদটা আনে নাই, তাই না? ওয়াটাম, মাইরিড, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও বানার শব্দটা ভুল লিখছে এই জন্য। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্স হলে এটা ফাইনাইট ভার্ব একটাই আছে এটা, তাই না? হ্যাঁ, ফাইনাইট ভার্বটা হলো কি বলো? আর বিং টার্নড। ওকে, কেউ যদি ধরতে পারো আনমিউট করে বলার সুযোগ দিলাম, বলো। অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হবে? মোস্টলি অন 4 to 6 decimal of land, এখান থেকে শুরু হবে। হ্যাঁ আচ্ছা, হইলে কি হলো? সর্বোচ্চ তার হচ্ছে 60 ডেসিমেল, মানে সর্বোচ্চ 4 থেকে 6 দশক, মানে 6 শতক, শতক বলবার। 4 থেকে 6 শতাংশ জমির উপরে। হ্যাঁ, সর্বোচ্চ 4 থেকে 6 শতাংশ জমির উপরে। হ্যাঁ, নির্মিত তাদের বাড়িগুলো। পুষ্টি বাড়ি নামে ছোট একটা কৃষি ফার্ম হিসেবে সংজ্ঞায়িত করা যায়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আবার দেখো, মিলো সর্বোচ্চ 4 থেকে, আনমিউট করলে অনেক কষ্ট হয় সবার। সর্বোচ্চ 4 থেকে 6 শতক জমিতে 2, নির্মিত 3 তাদের বাড়িগুলো। সর্বোচ্চ 4 থেকে 6 শতাংশ জমিতে নির্মিত তাদের বাড়িগুলো। আমরা শেষে চলে যাই। পুষ্টিবাড়ি নামে ক্ষুদ্র কৃষি খামারে আর বিং টার্নড কি হচ্ছে বলো? পরিণত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে, পরিগণিত হচ্ছে। ওকে, তাহলে খুব আমি আবার বলো, তোমরা এখানে যত গাফিলতি করবা এই বাক্যটাতে, এই মডেল সেন্টেন্সটা যত বেশি গাফিলতি করবা তত ভোগান্তিতে ফেলবা। তুমি নিজেই পড়বা, সামনে দেখবো যে অনুবাদটা মিলতে পারতেছো না, অথবা কোনো অংশ বাদ দিয়ে ফেলতেছো, অথবা তালগোল পাকাইছো। এটা সিস্টেমে থাকলে এই নিয়ম কাদের জন্য দরকার? এজ এ বিগিনার। কিন্তু যখন তুমি একটা সময় চলে আসবা, তখন বাক্য দেখলে অনুবাদ তুমি করে ফেলছো, অত কিছু মানে আমার দরকার হয় না। বাক্য দেখার সাথে সাথে অনুবাদটা তুমি কল্পনা করে ফেলতে পারবা। কিন্তু যখন আমরা একজন মানে নভিস, বিগিনারের জন্য তোমার এটা। হ্যাঁ, ওকে, আবার আসো, দেখো অনুবাদটা কি লিখলাম তাহলে। এই যে সর্বোচ্চ 4 থেকে 6 শতক জমিতে কমা দেওয়ার দরকার নেই, জমিতে নির্মিত তাদের বাড়িগুলো পুষ্টিবাড়ি নামে ক্ষুদ্র কৃষি খামারে পরিণত হচ্ছে। ক্লিয়ার? তাহলে 2টা কথা গেল, 2টা বাক্য আমার শুধু বলো। একটা হলো করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। বলো কমা, বলো বাক্যটা কি বলছি? 1 নম্বর মডেল সেন্টেন্স কি বললাম? করিম গোস টু স্কুল বাই রিক্সা। 2 নম্বর মডেল বাক্য কোনটা?
Sir, Karim goes to এই school স্টুডেন্ট in every morning. Oh, sir, Karim, a student of class 5, goes to school গোজ টু every স্কুল morning by মানে rickshaw. হ্যাঁ এখানে আমরা করিম থেকে অনুবাদ না করে গোজের আগ থেকে অনুবাদ করবো, তাই না? মূল ভার্বের আগ থেকে। জি স্যার। তৃতীয় কথা, এবার 3 নম্বর বাক্যটাকে বলো, মডেল সেন্টেন্সটা বলো। হ্যাঁ 3 নম্বর মডেল বাক্যটা পড়ো, তাহলেই হয়ে যাবে। As far as I know, Karim, হুম, a student of as far ক্লাস as 5। I know, Karim, a student of class 5, goes to school every morning by rickshaw. শুধু এখানে আমি নতুন একটা ফ্রেজ যুক্ত করছি, আর বাকি তো সব ঠিক আছে। বাকিটা তো নোট টুতেই বলা আছে, তাই না? 2 নম্বর মডেল লেসন। তাহলে এটাতে বললাম যে জি স্যার। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যদি আমরা পুরো বাক্যটা, এই বাক্যটা তো আমরা জানি কেমনে অনুবাদ করবোই, করিম এ স্টুডেন্ট অফ, তাই না? এখানে বলে দিলাম যে সাবজেক্টের পূর্বে যদি কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ ট্রেস থাকে, আমরা এটাকে আগে অনুবাদ করে ফেলবো। তো এই বাক্যে আমরা কোনটার অনুবাদ আগে করব? Sir, as far as I know. আমি যতদূর জানি আমার জানা মতে, পঞ্চম শ্রেণীর ছাত্র করিম রিকশায় করে প্রতিদিন স্কুলে যায়। কথা ক্লিয়ার না? আচ্ছা, এখন আমি যদি বলি অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা যদি বাক্যের শেষে থাকতো, তো তবু আমরা কি করতাম? ওইটা শুরুতেই অনুবাদ করতাম। মানে শুরু অর্থাৎ এই ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো বাক্যের শুরুতে থাকুক শেষে থাকুক যেখানে থাকুক, আমরা শুরুতে আনলেই একটু ভালো লাগে। ওকে, তাহলে ব্যাখ্যাটা পড়ে শোনাও। ব্যাখ্যাটা পড়ে শোনাও। জি স্যার। তবে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা স্যার ক্লজ হবে না, ক্লজ থাকলে সেটাকে প্রথমে অনুবাদ করে ফেললেই সুবিধা হবে। 3 ধরনের ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের শেষে এ ধরনের এটা 3 মতো মনে হয়, আমিও অনেক সময় 3 করছিলাম। হ্যাঁ 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 এ ধরনের ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের শেষে বা মাঝেও থাকতে পারে। কথা ক্লিয়ার কিনা? মানে যে অ্যাজ ফার অ্যাজ আই নো এটা শেষও থাকতে পারে। এই বাক্যটা বলো, লাইনটা পড়ো। স্যার, পঞ্চম শ্রেণীর ছাত্র, এর দুই পাশে কমা দেওয়া হয়েছে কেন? ও কোন জায়গায় বাংলা অনুবাদে কই? ও বুঝছি, ওই যে কমা দিবা না ভুলেও, আমার পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, এখানে কমা দিতে দরকার। আমার জানা মতে এটা কমা দিতে পারো, হয়তো আমার জানা মতে এই কমা দেওয়া এসেনশিয়াল না, তো দিতে পারো পঞ্চম শ্রেণীর ছাত্র করিম রিকশায় করে, এখানে কমা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই কমাটা দিও না। আর এটা দিলে পারো, না দিলেও কোনো অর্থের ব্যত্যয় ঘটবে না। এখানে পঞ্চম শ্রেণীর এই ছাত্র করিম, স্টুডেন্ট অফ ক্লাস 5 এর দুপাশে তো কমা দেওয়া হয়েছে, মানে কোন অ্যাডজেক্টিভ ইংলিশ ফ্রেজ নো ইউজ নো করলে কি নো, কমা দিব? সাবধান। মানে নো আমি বলে রাখি, যখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না, এটাকে বলা হয় কেজ ইন এ পজিশন। এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন ফ্রেজ, বুঝছো? কেজ ইন এ পজিশন। অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার জন্য প্রিপজিশন যুক্ত থাকতে হয় বা পার্টিসিপল যুক্ত থাকতে হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো এইটা, এই যে এইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? একজন আমার সাথে রিপিট করো। অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত প্রেজেন্ট মানে পার্টিসিপল যুক্ত ফ্রেজ হয় অথবা প্রিপজিশন যুক্ত ফ্রেজ হয়। বলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত কোন ফ্রেজ হয়? অ্যাডজেক্টিভ প্রিপজিশন যুক্ত ফ্রেজ বা আরেকটা কি বলেন, পার্টিসিপল পার্টিসিপল যুক্ত যুক্ত ফ্রেজ। ফ্রেজ। হ্যাঁ, তবে তার পূর্বে অবশ্যই কি থাকতে হবে? আর অ্যান্টিসিডেন্ট থাকা লাগে। নাউন থাকতে হবে। এটা হলো অ্যাডজেক্টিভের শর্ত। এই যে ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা কিন্তু বয়কে বোঝানো হয়েছে। আর প্রিপজিশন পার্টিসিপল না থাকলে হবে না, দুই পাশে কমা থাকলে এটা নাউন ম্যান্ডেটরি, নাউন না থাকলে হবে না। প্রিপজিশন পার্টিসিপল ফ্রেজ, তবে তার পূর্বে কি থাকতে হবে? নাউন। নাউন থাকলে হবে না, নাউন কি বুঝাইতে হবে, বুঝছো কিনা? ওই নাউনটা কি বুঝাইতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আসো। তো খাতা কলম নাও। এই বাক্যটার অর্থ নতুন করে যদি কেউ লেখা থাকো আবার লিখো। খাতা কলম নাও, খাতা কলমে লিখে আমার শোনাও। সময় 1 মিনিট। আফটার 5 months অফ সাফারিং, আফটার 5 months, কমা নাই, এটা কিন্তু কমা নাই, এটা দাগ দিছে যে সে দাগ। আফটার 5 months of suffering and destruction under unrelenting attacks by Russian aircraft, the Syrian people have at last received some good news. শেষে গুডের পরে একটা নিউজ আছে, অনুবাদটা করো।
বলো, কেউ বললে আমাকে পরে শোনো। টানা 5 মাস রাশিয়ার যুদ্ধাংশী বিমান দ্বারা বিরামহীন আক্রমণের পর সিরিয়ার লোকজন উম, দুর্দশা এবং ধ্বংস থেকে কিছুটা রিলিফ পেল, মুক্তি পেল। মুক্তি পেয়ে গেছে? মুক্তি পাওয়ার কথা নাই তো, গুড নিউজ পাইছো। থ্যাংক ইউ সো ভালো মাচ। সংবাদ পেয়েছে। স্যার আমি ওই যে রিলিফ করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আবার বলো, হ্যাঁ আরেকজন বলো, কুইক, অনলি ওয়ান। রাশিয়ান রাশিয়া- রাশিয়ান হ্যাঁ বলো। যুদ্ধজাহাজের 5 মাস ব্যাপী বিরামহীন আক্রমণের ধ্বংসযজ্ঞের পর সিরিয়ার জনগণ অবশেষে কিছুটা ভালো সংবাদ পেল। ফাইন, ওকে, হ্যাঁ আচ্ছা আরেকজন, লাস্ট আরেকজন বলো, লাস্ট। সিরিয়ার জনগণ রুশ বিমান বাহিনীর টানা 5 মাস আক্রমণ, ধ্বংসযজ্ঞ এবং ভোগান্তির পর মুক্তি পাওয়ার সুসংবাদ পেয়েছে। থ্যাংক ইউ। স্যার, রাশিয়ান বিমান বাহিনী দ্বারা অনবরত ধ্বংস ও কষ্টের 5 মাস পরে সিরিয়ান নাগরিকরা কিছু ভালো খবর পেল অবশেষে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি দেখো একটু বিষয়টা, এটা কিন্তু অনেক বড় বাক্য, এটা অনুবাদটা আমি আলাদাভাবে করাবো। একটা বাক্য মানে এই বাক্যটা এখানে শেষ না, এটা আমি বাক্যের অর্ধেকটা দিছি আর কি। হ্যাঁ, তো চলো দেখো, তো অনুবাদটা যদি আমি করি এখানে দেখো, আফটার 5 months of suffering and destruction under unrelenting attacks, এই রুমে নিয়ে আসো সভা, এই রুমে। After 5 months of suffering and destruction under unrelenting attacks by Russian aircraft, the Syrian people, এই বাক্যের সাবজেক্ট যদি সিরিয়ান পিপল হয়, এই বাক্যের সাবজেক্ট সিরিয়ান পিপল, তো সাবজেক্ট সিরিয়ান পিপল হলে আমরা এই সাবজেক্টটা ধরলাম, সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটাকে আমরা অনুবাদ করে ফেলার কথা। যদি করি থাকুক, চলবে, লাগবে না, লাগবে না। এখন তাহলে আমরা অনুবাদটা করবো, এক্ষেত্রে কিন্তু আমরা শেষ থেকে অনুবাদটা করছি, তাই না? এই যে বাই রাশি, রুশ বিমান বাহিনী, তোমরা বলছিল যে দ্বারা না, দ্বারা দিতে হবে এমনটা না, বাই রাশিয়ান বিমান বাহিনী কর্তৃক দ্বারা হবে, কিন্তু আমি যদি বলি রাশিয়ান বিমান বাহিনীর, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে দিলে ফ্লুয়েন্সি ভালো থাকে। তাহলে রুশ বিমান বাহিনীর আন্ডার আনরিলেন্টিং অ্যাটাকস, অর্থটা হয় বিরামহীন আক্রমণের অধীনে, বিরামহীন আক্রমণে, তাই না? তাহলে রুশ বিমান বাহিনীর বিরামহীন আক্রমণে, এরপরে ধ্বংস ও দুর্ভোগের 5 মাস পর, ঠিক আছে কিনা, সিরিয়ার জনগণ অবশেষে কিছু সুসংবাদ পেল, ঠিক আছে কিনা? তাহলে ওই বাক্যটা ওইটার মতোই, অ্যাজ ফার অ্যাজ আই নো, একদম পুরো মডেল সেন্টেন্স 3, এটা ভুলো না, দেখবে যে অনেক ক্ষেত্রে বাক্যের কাঠামোতে মিলে যাবে আশা করি। আফটার 5 months of suffering and destruction under unrelenting attacks by, তাহলে রুশ বিমান বাহিনীর বিরামহীন ধ্বংস, বিরামহীন আক্রমণে, রুশ বিমান বাহিনীর অব্যাহত আক্রমণে, ধ্বংস ও দুর্ভোগের 5 মাস পর সিরিয়ার জনগণ কিছু সুসংবাদ পেল। ওকে, তাহলে মূল ব্যাখ্যাটা হলো সাবজেক্টের পূর্বে কমাযুক্ত অংশটিকে আমরা আগে অনুবাদ করে ফেলবো। ওকে, নোট 3 শেষ। তাহলে নোট 3 আমার দিকে তাকায় 3টা বাক্য বলো। নোট 3 3টা মূল বাক্য বলো আমারে, ওই a+b² সূত্রটা বলো। কি কি সূত্র দিলাম? 1 নম্বর বাক্য, করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। ক্লিয়ার? আঙ্গুল 3টা ধরো, 3টা বাক্য ধরো, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। 2 নম্বর বাক্য, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। তৃতীয় বাক্য, অ্যাজ ফার অ্যাজ আই নো, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। 3টা বাক্যের অনুবাদ পারছো কিনা? জি স্যার। 60-70% হয়ে গেছে। এটা যদি বুঝো 60-70% পারবা। ওকে, আচ্ছা আসো। ও হ্যাঁ, এই বাক্যের অর্থ করো। রিপোর্টেডলি, সময় 1 মিনিট। রিপোর্টেডলি উইমেন, নো, নিজে নিজে করো। ফ্রম অ্যারাউন্ড 11,000 ফ্যামিলিজ with limited resources are involved in this kind of farming. অনুবাদ করো, অনুবাদ কুইক।
স্যার বলবো। বলো। জানা মতে সীমিত সম্পদ যুক্ত প্রায় 11,000 পরিবারের মহিলারা এই ধরনের চাষের সাথে যুক্ত। আচ্ছা, আবার বলো। সীমিত সম্পদ যুক্ত, হ্যাঁ। আচ্ছা, জানা ঠিক মতে আছে। সীমিত সম্পদ যুক্ত প্রায় 11,000 পরিবারের মহিলারা এই ধরনের চাষের সাথে যুক্ত। ওকে, হ্যাঁ। স্যার আচ্ছা, বলবো। তারপর বলো। স্যার রিপোর্টেডলি তথ্য ওইখানে সমীক্ষার সীমিত- মতে দিলে কি সমস্যা হবে? না না, বলো না, বলে দাও। হ্যাঁ, বলো। স্যার তথ্য মতে সীমিত সম্পদের এই ফার্মিং ব্যবস্থার সাথে প্রায় 11,000 পরিবারের মহিলা সদস্য জড়িত। আবার হ্যাঁ, আবার বলো, কি বলছো? স্যার সীমিত সম্পদের এই ফার্মগুলোর সাথে প্রায় 11,000 পরিবারের মহিলারা না, যুক্ত। ফার্মগুলাকে তো সীমিত সম্পদের ফার্ম না। কেউ কি আমার বলবা এখানে কি ফার্মগুলা সীমিত সম্পদের বলা হয়েছে? না স্যার, ওই মহিলা 11,000 সীমিত পরিবার সম্পদ। যুক্ত যেসব মহিলাদের পরিবার। মনে রেখো, এজ এ বিগিনার, আমরা বিগিনার হিসেবে যখনই তুমি উল্টাপাল্টা করবে অনুবাদ অবশ্যই উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে তোমার ফার্ম তো সীমিত সম্পদের না। হ্যাঁ, এই যে ফ্যামিলি এর অ্যাডজেক্টিভ হলো। হ্যাঁ স্যার, ফ্যামিলি গুলি সীমিত সম্পদ। না, সীমিত সম্পদ কোনো, হ্যাঁ, ফ্যামিলি গুলো সীমিত সম্পদের, ঠিক আছে। হ্যাঁ, এরপর আরেকজন বলো। থ্যাংক ইউ। হ্যাঁ, তথ্য মতে সীমিত সম্পদে 11,000 পরিবারের মহিলারা এ ধরনের চাষাবাদে জড়িত। আচ্ছা, ওকে। আর লাস্ট আরেকজন। তথ্য মতে 11,000 সীমিত সম্পদ যুক্ত মহিলারা এই তার সাথে জড়িত। একজন আনমিউট করে বলো, একদম অনুবাদে করতে পারো নাই এমন কেউ থাকলে ইয়ে করো, হাত মানে ইয়ে করো, আমার সাথে শেয়ার করো যে কিচ্ছুই বুঝো নাই, কানের উপর দিয়ে গেছে। স্যার আমার গেছে। তাহলে মনোযোগ দিয়ে শুনো তুমি, হ্যাঁ, না বুঝলে কিন্তু আরেকবার বইলো। পরিবার উল্লেখ এবার দেখো, এবার আমারটা দেখো। এবার তোমরা একটু দেখো এই শব্দটাই। যে কয়জন আছো তোমরা, আলহামদুলিল্লাহ অনেকেই করছো। যে কয়জন করো নাই, একটু মনোযোগ দিয়ে শুনো। তো আমরা বলছিলাম যে তুমি দেখো এই ফর্মুলার সাথে ওই যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত একটা অংশ আছে এখানে, এই যে রিপোর্টেডলি মানে তোমাদের একজন বলছে তথ্য মতে, রিপোর্ট অনুযায়ী, রিপোর্টেডলি পত্রিকার প্রকাশিত খবরে দেখা যায়, তথ্য মতে, জানা মতে, যে কোনো একটা দিলা আর কি, প্রকাশিত খবর অনুযায়ী। তাহলে তথ্য মতে, এরপরে সাবজেক্ট হলো উইমেন। তোমরা কেউ কথা বলো না, যারা লিখো নাই তাদের মধ্যে একজন কথা বলবা, একদমই লিখো নাই, বুঝো নাই। এই বাক্যের সাবজেক্ট কে বলো তো? ওমেন। উইমেন। এবার বলো ভার্বটা কি? ইনভলভ। স্যার আর ইনভলভ। আর ইনভলভ। তাহলে উইমেন, তাহলে রিপোর্টেডলি উইমেন আর ইনভলভ, মানে বাক্যটা সুন্দর করে পড়ো আগে। তথ্য মতে উইমেন আর ইনভলভ ইন দিস কাইন্ড অফ ফার্মিং, নারীরা এই ধরনের ফার্মিং এ জড়িত। এবার নারীদের পরিচয়ে, এই যে আমি একটু আগে বলছি না, অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞা হলো নাউন বা প্রোনাউনের পরে এই যে প্রিপজিশন যুক্ত ফ্রেজ ব্যবহার করলে, পার্টিসিপল যুক্ত ফ্রেজ ব্যবহার করলে এটা অ্যাডজেক্টিভ। এই যে উইমেন কারা, কোন উইমেন? বলছে ফ্রম অ্যারাউন্ড 11,000 ফ্যামিলিজ, 11,000 পরিবারের নারীরা। তাও হয় নাই, আর এখানে শেষ করে নাই। তো বললো যে এগুলো কোন ফ্যামিলি, কেমন ফ্যামিলি? বললো যে এই সমস্ত ফ্যামিলির টাকা পয়সা কম। খুব বাক্যটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝার অনুধাবনটা, তুমি অনুভূতিটা নাও। এখানে দেয়ার আর টু অ্যাডজেক্টিভ ফ্রেজেস, অ্যাবসলিউটলি ফাইন। একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো উইথ লিমিটেড রিসোর্সেস, তার পূর্বে আছে ফ্যামিলি। এবার বলো উইথ লিমিটেড রিসোর্সেস দ্বারা কাকে বোঝানো হয়েছে? উমেনদের স্যার। নো, ফ্যামিলি স্যার, 11,000 পরিবার। 11,000 পরিবার, সীমিত সম্পদে 11,000 পরিবার। আর স্বল্প আয়ের পরিবার বলা যায়। হ্যাঁ, আমি অর্থটা পরে করো, আগে তুমি বাক্যের কাঠামোটা আমি তোমার বুঝাচ্ছি। বিশেষত আরেকবার খেয়াল করো, রিপোর্টেডলি বাক্যটা আগে আমার সাথে এইভাবে পড়ো। তোমরা যারা একদমই লিখতে পারো নাই, তোমরা আগে একটা কাজ করবা, প্রথমে সাবজেক্টটা ধরবা, এই হলো সাবজেক্ট উইমেন, আর ভার্বটা ধরে ফেলো। তুমি মোটামুটি কুরবানির গরু শোয়াই ফেলছো। উইমেন আর ইনভলভ ইন দিস কাইন্ড অফ ফার্মিং, নারীরা এই ধরনের চাষাবাদে জড়িত। যারা একদমই লিখো নাই, তোমরা কি আমার এই কথাটা বুঝছো কিনা? উইমেন আর ইনভলভ ইন দিস কাইন্ড অফ ফার্মিং। জি স্যার।
এটা তো বুঝছো, তাহলে তুমি মূল কথা বুঝে গেছো। নারীরা কি বলো, এই ধরনের চাষাবাদে জড়িত। এবার আমরা দেখি নারী সম্পর্কে আর কিছু লিখছে। নারী সম্পর্কে দেখি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিচ্ছে, যে নারীরা হলো 11,000 পরিবার থেকে আসছে, 11,000 পরিবারের নারী। তাহলে 11,000 পরিবারের নারীরা, হ্যাঁ, উইমেন ফ্রম অ্যারাউন্ড 11,000 উইমেন অফ আওয়ার ভিলেজ, হ্যাঁ, আর ইনভলভ ইন, তুমি যেটা বুঝো উইমেন অফ আওয়ার ভিলেজ। তাহলে 11,000 পরিবারের নারী এই ধরনের চাষাবাদে জড়িত, এটা বুঝছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখন আরো কথা আছে। 11,000 পরিবার বলে শান্ত হয় নাই, বলছে 11,000 পরিবার, এরা কিন্তু ধনী পরিবার না। এই 11,000 পরিবারের আর একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিছে, অ্যাডজেক্টিভ মানে ওই উইথ দিয়া, উইথ মানে ফ্যামিলিজ। তাহলে আমরা অনুবাদটা কোন জায়গা থেকে করার কথা? এই যে মূল ভার্বের আগ থেকে। তাহলে সীমিত সম্পদ রয়েছে, সীমিত সম্পদ নিয়ে, এই যে উইথের অর্থ যে যুক্ত সাথে, কোনটা বেটার হয় তুমি চিন্তা করে দেখো। তুই সীমিত সম্পদ যুক্ত, তোমরা কি বলছো? সীমিত সম্পদ নিয়ে 11,000 পরিবারের নারীরা, এই ধরনের সীমিত সম্পদ নিয়ে, অথবা সীমিত সম্পদের, অফের অর্থ করো, সীমিত সম্পদের অল্প আয়ের 11,000 পরিবারের নারীরা এই ধরনের চাষাবাদে সম্পৃক্ত। কথা বলছো না তুমি? এই কনজাংশন বা ওই সংযোজক বিভক্তি কোনটা যুক্ত করলে ফ্লুয়েন্সিটা ভালো থাকে, সেটা তুমি চিন্তা করবা। ওই উইথের অর্থ দেখার দরকার নেই। আবার দেখো, সীমিত সম্পদের, সীমিত পুঁজির, সীমিত আয়ের 11,000 পরিবারের নারীরা এই ধরনের চাষাবাদে জড়িত রয়েছেন। আমার কি বুঝাইতে পারছি? তাহলে অর্থটা তাই মনে হয় লিখছি, দেখো তো। এই যে পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, সীমিত পুঁজি নিয়ে প্রায় 11,000 পরিবার থেকে মহিলা, কি লিখছে? 11,000 পরিবার থেকে লিখছে, 11,000 পরিবারের দো মহিলা বা নারীরা এই ধরনের কৃষিকাজে জড়িত। ওই হোয়াইট এর দরকার নেই, হ্যাঁ, জড়িত, হ্যাঁ, জড়িত রয়েছে বা ইয়া। তো আমি কি এখানে বুঝি, তোমরা কি আমার কথা বুঝছো কিনা? তাহলে তথ্য মতে সীমিত পুঁজির, সীমিত আয়ের, সীমিত পুঁজি নিয়ে 11,000 পরিবারের নারীরা এই ধরনের চাষাবাদে সম্পৃক্ত রয়েছেন। কথা ডান কিনা বলো? আর এটা কি ওই যে অ্যাজ ফার অ্যাজ আই নো, দেখো অ্যাজ ফার অ্যাজ আই নো, এটার অর্থ আগে করে অ্যাজ ফার অ্যাজ আই নো, এই যে এটা, হ্যাঁ, এই দেখো এটা হলো অ্যাজ ফার অ্যাজ আই নো, মানে সাবজেক্টের পূর্বের অংশটা আগে করে ফেলাম, হ্যাঁ। তারপরে এই সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে যা আছে সেটা আমরা অনুবাদ করবো মূল ভার্বের আগ থেকে। অল্প সীমিত, কি বলো, সীমিত পুঁজি নিয়ে প্রায় 11,000 পরিবারের, এরপরে নারীরা, শেষে চলে গেলাম এই ধরনের চাষাবাদে জড়িত। কেউ না বুঝলে আবার বলো, কেউ না বুঝলে আমি আবারও বলতে চাই, এই বাক্যটা আর এইটা কি একই রকম কিনা আমারে বলো। অ্যাজ ফার অ্যাজ আই নো করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু, একই রকম কিনা সেটা বলো। জি স্যার। আর এই যে স্পষ্ট কথা, সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটাকে আমরা অনুবাদ করে ফেলবো। আর এরপরে আমরা কি ওই যে বাকি যে নোট 2 তে বলা আছে, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে কোনো কিছু থাকলে, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে কোনো ওয়ার্ড ফ্রেজ থাকলে সেটিকে সাধারণত সাবজেক্টের অংশ হিসেবে গণ্য করবে। এক্ষেত্রে মূল ভার্বের আগ থেকে অনুবাদটা শুরু করা হয়। এ পর্যন্ত কথা বুঝছো কিনা বলো? ডান? জি স্যার, বুঝছি। জি স্যার। ওকে, যারা বোঝো একেবারে ধৈর্য আমি যেভাবে বলছি এভাবে। ও এটার অনুবাদটা ঠিক করে নিয়ে লেখো। তথ্যমতে বা পত্রিকার প্রকাশিত খবর থেকে জানা যায়, রিপোর্টেডলি অর্থ এটা লিখছো। সীমিত পুঁজি নিয়ে প্রায় 11,000 পরিবার থেকে মহিলা দরকার আছে। 11,000 পরিবারের নারীরা, তাই না? ফ্রমের অর্থ থেকে দরকার আছে, তুমি মনে করো? ফ্রমের অর্থ অফ বললে সুন্দর হয় না? অফ বললে সুন্দর হয় না? 11,000 পরিবারের নারীরা এই ধরনের চাষিবাদে জড়িত, তাই না? ওকে, জি স্যার। আচ্ছা, এবার পড়ো। নোট 3 এর প্রদত্ত কৌশলগুলো কার্যকর না হলে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হবে এবং সবশেষে মূল ভার্বের অর্থ লিখবে। ওকে, হ্যাঁ, বলো। বাক্যটা পড়ো। নোট 3 এর প্রদত্ত কলাকৌশলগুলো কার্যকর না হলে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হব এবং সবশেষে মূল ভার্বের অর্থ লিখব। ওকে, আচ্ছা। মেনি ইকোনমিস্টস এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্টস, এটা তো বিলিভ দ্যাট একটা বাক্য কিন্তু শেষ।
এটুকের অর্থ বলে ফেলো, এটার অর্থ তো আর ঝামেলা নাই, তাই না? এটুকের অর্থ কি? না স্যার, অনেক অধিকাংশ অর্থনীতিবিদ এবং অনেক অর্থনীতিবিদ এবং কূটনীতিক মানে সরি উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করেন, বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বাস করেন যে, তাই না? ইটটা কিন্তু এখানে স্মল লেটারে হবে। ইট ইজ নট পসিবল, দেখো সরি আমি অর্থটা হ্যাঁ, it is not possible to achieve desired success by a 3-year plan because of institutional weakness and extreme poverty rate in a country. তুমি সরাসরি যদি মনে করো যে সাবজেক্ট ধরে মিলাইতে পারো না, হয় না, দরকার নাই, তাহলে অনেক সময় সরাসরি শেষ থেকে আসলে অনুবাদ মিলে। এবার বলো ইন এ কান্ট্রি, আমি বলি ইন এ কান্ট্রি অর্থ কি? একটি দেশে এক্সট্রিম পভার্টি রেট, চরম দরিদ্রের হার, চরম দারিদ্র এন্ড এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিকজ অফ কারণে, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে, তাই না? এরপরে বাই এ 3-year প্ল্যান মানে কি? 3 বছর মেয়াদী পরিকল্পনার মাধ্যমে, হ্যাঁ, ডিজায়ার্ড সাকসেস, কাঙ্ক্ষিত সাফল্য টু অ্যাচিভ অর্জন করা সম্ভব নয়। বাংলা কথা হলো সরাসরি শেষ থেকে শুরুর দিকে চলে যাবে, অনুবাদ মিলে যাবে, এই হলো বিষয়। হ্যাঁ, নোট 9 এর উল্টাটা আর কি, তাই না? এটা একেবারে আমরা নোট 9 যেটা পড়ছি তার উল্টাটা না, নাকি স্যার? জি স্যার, এই একটা দিয়েই মনে রাখি স্যার, বাংলাটাও ইংলিশটাও। ঠিক আছে, ওকে। এবার ওই যে কালকে ইয়াতে যেটা করছিলাম, হ্যাঁ, ওই কালকে কোনটা, ওই যে এটা নোট 4, ফলো নোট 4, বলো নিজে নিজে অনুবাদ করো, করে ফেলো, সময় 1 মিনিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of 26 March 1971. অনুবাদ নিজে নিজে দাঁড় করাও। ওকে স্যার বলবো? বঙ্গবন্ধু, হ্যাঁ বলো স্যার। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার ঠিক পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হন, আটক হন, গ্রেপ্তার হন, অথবা তাহলে সরাসরি শেষ থেকে একদম শেষ থেকে গেলে হবে। দেখো তুমি তুমি প্রেসিভে করছো তো, দেখো একটিভে 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার, মিউট করে ফেলো, আনমিউট থাকলে, স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। ক্লিয়ার না? সবশেষে ভার্বের অনুবাদ করছো, একটি ভয়েসে করছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বাকি সবার কি এরকম করেছিল হবে? করেছিল যদি শোনো, 1971 সালের কথা বললে করেছিল দরকার নেই, করে, বুঝছো কিনা? 1900 করেছিল আর করে একই কথা, সমস্যা নেই। তুমি যদি বলে কেউ করেও যদি বলে 1971 সালে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে 1971 সালের 26 ডিসেম্বর, তবুও কিন্তু আমরা গ্রেফতার করে প্রেজেন্ট টেন্সেও বললে আমরা অনুবাদ পাস্ট টেন্সেই করতে হবে। কেন কি বলবা? জি স্যার, এখানে অতীত নির্দেশক শব্দ আছে, অতীত নির্দেশক শব্দ আছে। আচ্ছা, তারপরে ওকে, হ্যাঁ, এই দেখো তাহলে এটাই তাই লেখা আছে 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। চাইলে নোট 3, তুমি যেটা অনুবাদ করছো না, নোট 3, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুমি সাবজেক্ট দিয়ে অনুবাদ করতে পারো, নো প্রবলেম, এজ ইউ উইশ। এবার হইলো কি, আসো নোট 5 বলো। নোট 5, নোট 3 এবং নোট 4 এর কলা কৌশলগুলো কার্যকর না হলে এক্ষেত্রে পুরো প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে সর্বোচ্চ ভাব এবং অর্থ সংগতি বজায় রেখে নিজের ভাষায় মূল ভাবটি লিখে দিয়ে আসবো।
এই যেমন ধরো 36তম বিসিএস এর প্যাসেজটা 36তমতে যাওয়ার দরকার নাই। কালকে যে আমরা ইয়াটা পড়ছিলাম, কোনটা বলো তো? কালকে যে আমরা কিসের অনুবাদ করছি? স্যার এই যে ভিনটেজ ভালো দামের জেলেনস্কি। হ্যাঁ, জেলেনস্কি। এটা কি আদৌ নিয়মের মধ্যে আসছে? না স্যার। এটা কি এই কোন, আমি মাফ, ওই যে বাংলায় বলে নাকি মাফ চাই আর সাথে কি চাই? দোয়া চাই। সম্ভব না। পৃথিবীর কোন অনুবাদক তোমারে এটা ভাবানুবাদ করে নিয়ে আসতে হবে। এটা তুমি একটা একাধিকবার পড়া অনুমিত একটা অর্থ, অনুমিত একটা ধারণা প্রসূত কাছাকাছি যাই একটা অর্থ লিখতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প এতে কোনো নিয়ম টিয়মে কিচ্ছু কাজ হবে না। তাহলে দেখো এগুলোতে আমরা, তবে এটার সংখ্যা 20%, এই ধরনের বাক্য থাকবে 20%, আর বাকি তোমার 70 থেকে 80% এগুলোর মধ্যে মিলবে। তুমি অ্যানালাইসিস করে দেখো। আসো তুমি দেখো, প্রশ্নগুলো দেখাবো তুমি। আচ্ছা, নোট 6 বলো। তাহলে এটা হলো গতকালকে যেটা আমরা অনুবাদ করছি, বা 36 এর যে প্যাসেজটা ছিল। হ্যাঁ, মানে পুরো প্যাসেজটা পড়ার পর একটা অনুমিত ধারণা প্রসূত অর্থ। ইভেন মনে রাখবা যে এগুলা যে যতজনের লিখুক তার ভাষা একদমই আলাদা আলাদা ভাষা হবে। ওকে, হ্যাঁ, আবার বলো। নোট 6, উপরিউক্ত নিয়মগুলো নোট 3 বা 4 অনুসরণ করে অনুবাদ করার পরেও যদি মনে হয় অনুবাদে সাবলীলতা বা প্রাঞ্জলতার ঘাটতি রয়েছে, তাহলে প্রয়োজন মতো সহায়ক শব্দ সংযোজন, অপ্রয়োজনীয় শব্দ বিয়োজন, শব্দ সংকোচন অথবা কিছু শব্দ আকপিচ করে, এমনকি পুরো বাক্যটি সম্পূর্ণ নতুন ভাবে রিশেপ বা রিসাইজ মানে পরিমার্জন করে লিখবো। তবে ওভাররাইটিং এড়ানোর জন্য কৌশল 2 এর কথা মানে বলা হয়েছে। কৌশল 2 এর প্রথম কথা বলা, ওই যে ওভাররাইটিং এড়ানোর জন্য আমি বলছি ওভাররাইটিং করা যাবে না। ওভাররাইটিং করান, ওই যে বলছিলাম না, 3টা বিষয়ে কি, জি স্যার, 3 জায়গায় ট্রান্সলেশন, আমরা সামারি, একটু, হ্যাঁ প্রয়োজনে একটু রাফ করে নেওয়ার কথা ছিল না? যে 2-3টা বাক্য কঠিন হয়, এগুলো একটু আমরা রাফ করে নেব, ওই কথাটা বলা ছিল না? জি স্যার। বলো। হ্যাঁ, পুরো প্যাসেজের অনুবাদ লেখা শেষ হয়ে গেলে অনুবাদটি নিউজ প্রেজেন্টারের মতো করে মনে মনে পড়বো। কোথাও খাপছাড়া মনে হলে অপ্রয়োজনীয় লিঙ্কার্স ব্যবহার করে অনুবাদটিকে সুখপাঠ্য করে তুলবো। তাহলে অনুবাদ লেখার পরে কি আমরা ফিসাবিলিল্লাহ চলে আসবো, নাকি পুরো অনুবাদটা একবার পড়বো? স্যার আরো একবার পড়তে হবে। আবার বললাম, এটা করে না তো, অনুবাদ লেখা খালাস। মনে রাখবা, এত পাক্কা মানে এত সহি লোক আমরা, যে অনুবাদ একটা লিখে দিয়ে আসছো, তুমি নিজে না পড়া যাওয়া চলে আসতেছো। এই ভুল কাজটা করে 95%। অনুবাদে কম নাম্বার পাওয়ার এটা। সময়ের তো একটা ব্যাপার, এক বাক্য কম লিখো ও না, 25 মিনিট 30 মিনিট সময়, অনেক বেশি সময় কেন কম? ওই যে থিমিটি কোশ্চেনে দুষ্টামি করবা, থিমিটি কোশ্চেনে আমি 45 মিনিট সর্বোচ্চ 50 মিনিট সময় দেবো, তুমি যা পারো তাই লিখে দিতে বলবো প্রয়োজনে। কিন্তু ওই 50 মিনিটের কাজটা যখন 1 ঘন্টা 25 মিনিট 20 মিনিটে কাজটা করবা, 1.5 ঘন্টায় কাজ করবা, তখন তুমি ট্রান্সলেশন কেমনে, তুমি অনুবাদটা ইয়ে করবা? তোমরা কেউ প্রিভিয়াসলি পরীক্ষা দিছো এমন কেউ আছো কিনা বলো? স্যার এই তো আমি আছি। বলো, থিমিটি কোশ্চেনে অনেকে ধ্বংস করে কিনা ইংরেজি পরীক্ষা? বলো। স্যার করে তো স্যার, ওইখানে 10-15 মিনিট বেশি নিলেই মানে শেষ ওইদিকে। মানে ওই যে তোমার, আমি কি একদম স্ট্রিক্টলি এটা ফলো মানে নির্দেশনা দিয়ে দিছি না যে থিমেটিক কোশ্চেন এত মিনিটের মধ্যে লিখতে হবে? পারো আর না পারো? স্যার যদি কিছু অংশ যদি না পারি স্যার গ্রামারের, তখন স্যার কি করব? এটা কিভাবে রেখে দিয়ে আগে চলে যাব স্যার? একটা কথা হলো, টাইমের বাইরে কোনো কাজ করা যাবে না। শোনো, জলবায়ু পরিবর্তনের কারণ কি, এটা নিয়ে তুমি কত পৃষ্ঠা লিখতে পারবা বলো তো? একটা অনুমান বলো। শুধু কারণ হলে তো 2 পেজের বেশি না, আমি বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি, এই একটা প্রশ্ন করলাম, তুমি কয় পৃষ্ঠা লিখতে পারবা সেটা বলো। স্যার মার্কের উপর নির্ভর করে। এটা হলো বিষয়। তুমি যদি বলো যে আমি 10 পৃষ্ঠা লিখতে পারো, তুমি পাইবা, তুমি আর বিসিএস পরীক্ষা লাগবে না। আমি কিছুই শুনতে পাচ্ছি না, কারণ কি হতে পারে? তুমি আবার রিস্টার্ট দিয়ে আবার ঢুকো, জাহিদ হলাদার। তো যদি 1 নম্বর থাকে, আমি এটাতে 30 সেকেন্ড সময় ব্যয় করবো, সর্বোচ্চ 1 মিনিট। আর এটা যদি 20 নম্বর থাকে, তাহলে আমি এইভাবে লেন্দি করব।
তো ইংলিশ আমরা তো পরীক্ষা দিচ্ছি প্রত্যেকটা সেগমেন্টে, তুমি কোন একটা সেগমেন্টে যদি সময় নষ্ট করে ফেলো অতিরিক্ত, এটার খেসারত তো অন্য জায়গায় দেয়া লাগবেই। তো মনে রাখবে ট্রান্সলেশনে কারোরই কোনো সমস্যা হবে না যদি তোমরা কি করো বলো, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লেখাটা শেষ করো। তো এই জন্য আমি আবার বললাম, কারণ আমার এখানে টার্গেট হলো এই, আমার একটু বলবা কি ম্যাথে কত নম্বর? স্যার 50 গাণিতিক যুক্তিতে 50, 50 গাণিতিক যুক্তিতে থাকো, গাণিতিক যুক্তিতে থাকো, ম্যাথে 50 আর অনুবাদ ট্রান্সলেশন রিট্রান্সলেশন মিলে 65। ম্যাথে 50 থেকে 30-35 পাওয়ার জন্য কত স্ট্রাগল করতেছো না, সেই পরিমাণ স্ট্রাগল কিন্তু অনুবাদে করছো না, করি না। কিন্তু এখানে কিন্তু আমার ওই যে ম্যাথের নাম্বার যেটা গ্যাপ যাওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে, আমি চাইবো যে আমি আমার অনুবাদে 20-20-40 আসবে। ঠিক আছে, এটা তুমি জাস্ট কিছুদিন ধরে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে, শিওর ইনশাল্লাহ। দেখবে তোমার অনুবাদটা অন্যদের চেয়ে স্যার আলাদা। তোমার আমি বলে স্যার রাখি, তার একটা কথা দুটো কথা বলে যাবো, এরপর বলো। তোমার যদি বলো যে রিট্রান্সলেশনে আমি তোমার কি শিখাইছি, তুমি এক কথায় বলবা যে অনুবাদটা পড়ে নিউজ প্রেজেন্টারের মতো মনে হবে, পড়ে যেন ভালো লাগতেছে, পড়ে ভালো লাগতেছে, আমি মানে একাধিক বাক্যে ছোট ছোট করে সুন্দর করে অনুবাদটা দাঁড় করাবো। এরপরে এবং শেষ কথা বলছি, অবশ্যই রিভাইজ করব। রিভাইজ করলে দেখবা যে কোন জায়গায় ব্যাখ্যাপ্পা মনে হচ্ছে, কারণ স্যার তো অনুবাদটা তাই না পড়ে ফেলবেন। ব্যাখ্যাপ্পা অংশটাতে আমি কি করব বলো, ওই আরেকবার হয়তো ওই যে আমি লাইন গ্যাপ রাখতে বলছি না, এই লাইন গ্যাপ রাখতে বলছিলাম। জি স্যার। হ্যাঁ, তাহলে যদি কোনো জায়গায় মনে হয় যে আমি তাহলে টান দিয়ে একটু ইয়ে দিয়ে উপরে একটা শব্দ লেখা দাও, জাস্ট করে কাইটা উপর দিয়ে লেখা দাও, যেন বিশ্রী না দেখায়। ধরো একদম খুব মানে খুব দৃষ্টিকটু হয়েছে, জাস্ট একটা শব্দ কাইটা তুমি একটা শব্দ ইয়ে করে দিতে পারলা, কোনো খারাপ দেখাবে না। আর আরেকটা কথা আমি তোমাদের বলে বলে রাখি, যারা শুনতেছো এবং যারা শুনবা, নবম দশম ইন্টারমিডিয়েট 6, 7, 8, 9 ছোট ভাই বোন আত্মীয় স্বজন কেউ আছে কিনা বলো? আচ্ছা স্যার। তাহলে মনে রাখবা, জ্ঞানের একটা হাদিয়া আছে, জ্ঞানের একটা দায়িত্ব আছে। এই যে তুমি জ্ঞান অর্জন করতেছো, তুমি যে শিখতেছো একটা বিষয়, এটার ইয়াটা হলো তোমার ছোট ভাই ছোট বোন, ওরে বলবা যে অনুবাদটা করার সময় রুসভার মতো যারা আছে, তুমি বলবা যে এই যে অনুবাদটা, হ্যাঁ একটা একটা বই ধইরা বলবা যে এই, হ্যাঁ কি করবা, এই যে দাঁড়াও, কি যে কোনো একটা বই ধরে 9, 10, 6, 7 আছে না, যত ক্লাস আছে, হ্যাঁ সব ক্লাসের কি করবা বলো, সব ক্লাসের ওদেরকে কি কোন নিয়মটা শিখাইবা বলো, কোন নিয়মটা বলো? স্যার শেষ থেকে শুরু, নোট 9। এত না, নোট 9 না, একটাই, করিম গোস টু স্কুল এভরি মর্নিং। তখন আই লাইক টু, রুসাবারে যদি তুমি পড়াও যে আই লাইক টু রিড বুকস উইথ মাই বয়েজ অ্যান্ড গার্লস ইন মাই ক্লাস, তাহলে আমি ক্লাসে, এরপরে কি বলো, ছেলে মেয়েদের সাথে বই পড়তে পছন্দ করি। রুসাবারে যদি অনুবাদটারে তুমি দেখো, এই বাক্যটাতে কি লেখা, তুমি দেখো রুসাবার বই দেখাচ্ছি, হ্যাঁ বলো আই লাইক টু রিড, তুমি শুধু করে শিখাও এটা। ওরে অনুবাদটা কি করবা, ও মুখস্থ না করুক, আই লাইক টু রিড বুকস উইথ দ্য বয়েজ এন্ড গার্লস ইন মাই ক্লাস, তাহলে আমি, এরপরে কই যাবা বলো, বলো কোথায় যাবে? স্যার শেষ থেকে, আমার ক্লাসে, এরপরে ছেলে মেয়েদের সাথে, তাই না, ছেলে মেয়েদের সাথে, এরপরে বলো বই এরপরে পড়তে পছন্দ করি। তাহলে কেন আমি এই কাজটা করবো না? তাহলে তোমরা দায়িত্ব নাও যে আমি আমার যারা আছে তাদেরকে আমি অনুবাদটা শেখাবো, প্রমিস করে দাও, করছো কিনা? ইয়েস বলো। শুভ্রা বড়ুয়া লিখছো, আমি আমি আপনি যে নোটগুলো থেকে পড়াচ্ছেন এগুলো কি পিডিএফ আমরা পেতে পারি? তোমরা পাইতে পারো কিনা বলো তো? স্যার দিয়ে দিবেন তো, দিয়ে দিবেন তো গ্রুপে, গ্রুপে দেয়া আছে। হ্যাঁ শুভ্রা দেখে নিও, প্রত্যেকে যারা যারা ইয়ে করো প্রমিস করে দাও যে আমি আমার মানে যারা আছে প্রত্যেকের ছোট ভাই বোন, যেখানে আত্মীয় স্বজন মামাতো ভাই ভাগিনা যারা আছে প্রত্যেকে ধৈর্য যে অনুবাদটা শিখাইবা, তো এইভাবে অনুবাদ করবা। শুধু করি ওরা তো এত নিয়ম পড়ানোর দরকার নেই, ঠিক আছে? তোমার প্রত্যেককে বলবা যে এই যে করিম গোষ্ঠী ওই দাদি মিলবে, এত আমার নোট 4 যেটা পড়াইছি না ওইটা 6 to 10 এর কোথাও কাজে লাগবে না। 6 to 10 হ্যাঁ পাত্তা দেয় না, চকলেট খাওয়াইবা, যারা পাত্তা দেয় না তাদেরকে বলবো যে আমি অনুবাদ, তুমি এই বাক্যটার অনুবাদ শিখাবো, তোমার চকলেট দেবো, তাহলে তোমারও লাভ হচ্ছে। হ্যাঁ মনে রাখবে, ডান। হ্যাঁ
আচ্ছা, এরপরে সমাপনী কথা আর কি? আচ্ছা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, চল এই বাক্যটা একটু বাক্যটি পর্যালোচনা করি। বাক্যটা পড়ো, এই বাক্যটা খাতায় লিখো সবাই, বাক্যটা খাতায় লিখো। এর ভাই বোন পাত্তা দেয় না, এটা বাত্তি নিচে অন্ধকার, তো এটা সব সময় এটা আসলে কঠিন কাজ। হ্যাঁ, বলো। প্রিভিয়াস ক্লাসগুলা পাইবা, সব গ্রুপে দেওয়া আছে, তুমি নাজমুল ভাই বা গ্রুপগুলো চেক করে তুলে পেয়ে যাবে। হ্যাঁ, এই বাক্যটা লিখো, এই বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। শফিউল, গ্রুপে মনে হয় লেকচার গুলা দেওয়া আছে, সবগুলা রেকর্ড এখনো আছে আমার আমার ধারণা, পাইবা সবগুলা। স্যার রেকর্ড গুলা ক্লাসে নাই স্যার, চেক করছি। নাই শিওর? অন্যরা বলো তো, না থাকার তো কথা না। জি স্যার, 7 তারিখ পর্যন্ত কোনো রেকর্ড নাই। ফার্স্টের দিকের ক্লাসগুলো স্যার নাই। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, আমি আবার দিতে বলবো। হ্যাঁ, ওকে। স্যার ওনার বলো। আর তোমরা এখন থেকে তো বললাম এই যে কিছু নিজের মতো করে ইয়ে করে ফেলো। হ্যাঁ, বলো। দ্য সলিটারি সায়েন্টিস্ট। হ্যাঁ, লাইনটা কি লিখছো? Solitary scientist making important discoveries by himself has in many instances been replaced by a cooperative scientific team. বাক্যটা খাতায় লিখো, লেখা অনুবাদটা দাঁড় করাও। বাক্যটা খাতায় লিখো, অনুবাদ দাঁড় করাও। হোয়াটসঅ্যাপে এসএমএস দিছিলা, নাম্বার কত শেষে? ওকে, বাক্যটা লিখে লিখো কেউ। এটা নোট 10 লাগবে না। প্রথম আলোর বাক্যটা হলো, প্রথম আলোর প্রতিবেদনে সরকারি মাধ্যমিক শিক্ষক সংকটের যে চিত্র ফুটে এসেছে তাকে দেখা যায়। যে চিত্র দরকার নাই তো, এটা প্রথম আলোর শিক্ষক সংকটের চিত্র ফুটে উঠেছে প্রথম আলোর প্রতিবেদনে। হ্যাঁ, পরে সেখানে দেখা যায় যে হ্যাঁ অনেক বিদ্যালয়ে, বুঝছো, যে দিয়ে অনুবাদ করার দরকার নেই, লিখে দেবো তোমারে আমি। হ্যাঁ, সামটাইমস কিছু ডিফিকাল্ট রিট্রান্সলেশন পাই, আপনাকে সেগুলো করে দেখাতে চাই। কোনো হোয়াটসঅ্যাপে পাঠাইও ক্লাসে বলে দিও কত নম্বর থেকে পাঠাইছো। শেষে 59। আচ্ছা, আজকে যারা ইয়ে করছো আমি তোমাদের রিপ্লাই করে দেবো, যারা পাঠাইছো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে দ্য সলিটারি সায়েন্টিস্ট মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ বাই হিমসেলফ হ্যাজ ইন মেনি ইনস্টেন্সেস বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। ওকে, এবার আমারে বলো। দ্য সলিটারি সায়েন্টিস্ট making important discoveries by himself has in many instances হবে
মেনি যেহেতু আছে, বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। এনিওয়ান, কেউ লিখতে পারছো কিনা বলো? স্যার আমি বলবো, বলো। একজন নিঃসঙ্গ বিজ্ঞানী যিনি অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার নিজেই করেন, অনেক ক্ষেত্রে একটি সহযোগিতাপূর্ণ বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়। ফাইন, আচ্ছা এরপরে বলো, আরেকজন বলো। অধিকাংশ ক্ষেত্রে একক বিজ্ঞানীর নিজে নিজে আবিষ্কৃত আবিষ্কারগুলো যৌথ বৈজ্ঞানিক দল দ্বারা রিপ্লেসড হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আবার আরেকজন বলো, লাস্ট। লাস্ট একজন বলো। স্যার যে নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কার মানে আবিষ্কারী একক বিজ্ঞানী অনেক ক্ষেত্রেই একটি বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়েছেন। একটু হয়ে গেল, একক বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক ক্ষেত্রে আর কি প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। লাস্ট আর কেউ? আর কেউ? স্যার একক বিজ্ঞানীর নিজস্ব আবিষ্কারগুলো কিছু কিছু সময় সহকারী বৈজ্ঞানিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ওকে, ঠিক আছে। এবার বলো এই বাক্যের আমরা এই বাক্যের সাবজেক্ট আসলে কি? Sir, the solitary scientist. সলিটারি সায়েন্টিস্ট। সলিটারি সায়েন্টিস্ট। এই বাক্যের সাবজেক্ট সলিটারি সায়েন্টিস্ট যদি হয়, এই বাক্যের ভার্ব কি? Sir, has been replaced. Has been replaced. has আর been replaced, এটা হলো ভার্ব। তাহলে অন্য লতা পাতা বাদ দিয়া বাক্যটা করো। The solitary scientist has been replaced by a cooperative scientific team. লাইনটা একবার মুখে উচ্চারণ করে বলো, কি বলছি? The solitary scientist. হ্যাঁ, আনমিউট করে বলো। হ্যাঁ তুমি, হ্যাঁ। The solitary scientist has been replaced by a cooperative scientific team. এই বাক্যের অর্থ কি হলো তাহলে? সিফাতুজ্জামান। একজন একাকী বিজ্ঞানী প্রতিস্থাপিত হয়েছেন একটি সহযোগী বৈজ্ঞানিক টিম দ্বারা। মানে নিঃসঙ্গ বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা। অনুবাদটা যদি করো, এই বাক্যটা যদি তুমি অনুবাদ করো, একটু তোমরা যারা আবার বললাম খুব ভালো করে বুঝো, এটা গায়ের জোরের বিষয় না, অনেক বেশি প্র্যাকটিসেরও বিষয় না। অনেক প্র্যাকটিস করবো আগে, জানার পরে না। ভুলভাবে যদি করো সারাদিন করলে তো লাভ হবে না। আমি যদি মানে পদ্ধতিটা না জানি, তাহলে আমি যতই করি তাহলে আমি তো ভুল পথেই থাকবো। আগে ঠিক করে নাও। এই ধরনের আগে মূল বাক্যটা তুমি পড়ার চেষ্টা করো। The solitary scientist has been replaced by a cooperative scientific team. আমি বাদ দাও, ওই সলিটারি সায়েন্টিস্টের জায়গায় বসাও হাডুডু। হাডুডু নাম শুনছো কিনা? জি স্যার, একটি খেলা। আচ্ছা, খেলা, বাংলাদেশের জাতীয় খেলা, তাই না? হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট, এটা দ্বারা কি বুঝছো তুমি আমার বলো তো? হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট মানে কি বুঝছো আমার বলো? স্যার ক্রিকেট দ্বারা হাডুডু প্রতিস্থাপিত হয়েছে। অথবা ক্রিকেটের হাডুডুর স্থান দখল করে নিয়েছে ক্রিকেট, তাই না? জি স্যার। বাক্যটা কি আমার কি বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে, তাকে আমাকে কি প্যাসিভ ভয়েসই করতে হবে? না স্যার, অ্যাক্টিভ ভয়েসও করতে পারবো চাইলে। করতে পারি। অর্থাৎ হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটা একটা অর্থ। হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট, অথবা হাডুডুর স্থান দখল করে নিয়েছে ক্রিকেট, বা ক্রিকেট হাডুডুর স্থান দখল করে নিয়েছে। কোনটা তোমার ভালো লাগে? অ্যাক্টিভের অর্থ ভালো লাগে না প্যাসিভের অর্থ ভালো লাগে? অ্যাক্টিভের অর্থ, যদিও বাক্যটা প্যাসিভ। তাহলে সেম কথা তো এখানে তো বলা হয়েছে যে কি, দ্য সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম, অর্থাৎ একক বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়েছেন। অথবা একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কি দখল করে নিয়েছেন? স্থান বা কৃতিত্ব দখল করে নিয়েছেন, তাই না? অবস্থান দখল করে নিয়েছেন, তাই কিনা বলো?
সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানের কৃতিত্ব দখল করে নিয়েছেন, তাই কিনা? ওকে, এখন আমারে বলো, ওই যে করিম, ওই যে নোট 2 এর ওই যে দ্বিতীয় মডেল বাক্যটা, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, বলো দ্য সলিটারি সায়েন্টিস্ট আর হ্যাজ এর মাঝখানে যেটা আছে এটা কার সম্পর্কে বলা হয়েছে, কার অংশ? স্যার সলিটারি সায়েন্টিস্ট সম্পর্কে, সাবজেক্টের অংশ। এই ক্ষেত্রে অনুবাদটা কোন জায়গা থেকে করার কথা? ভার্বের আগ থেকে শুরু করে। ভার্বের আগ থেকে, তাহলে অর্থটা করো। দেখো, বাই হিমসেলফ অর্থ কি? তার দ্বারা, নিজে 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 নিজে, তার দ্বারা। ইম্পর্টেন্ট ডিসকভারিজ মেকিং, হ্যাঁ, মেকিং মানে হলো হু মেক্স, এগুলো গল্প আগেই বলছি। মানে হু মেক্স করলে নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী। বলো, নিজে নিজে গুরুত্বপূর্ণ, যিনি আবিষ্কার করেন, তাই না? আবিষ্কারকারী, একক বিজ্ঞানী। তাহলে নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী একক বিজ্ঞানী। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। এরপরে শেষে চলে যাও, একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা। একটি কি দ্বারা বলো? সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা। আমরা কি ভার্বের করে ফেলতে পারবো নাকি আরো একটা ফ্রেজ রয়ে গেছে? ইন মেনি ইনস্টেন্সেস, অনেক দৃষ্টান্তে, বিভিন্ন ক্ষেত্রে, অনেক দৃষ্টান্ত, অনেক ক্ষেত্রেই। এরপরে হ্যাজ বিন রিপ্লেসড, কি হয়েছেন বলো? প্রতিস্থাপিত হয়েছেন। তাহলে দাঁড়াও, অর্থটা কি দাঁড়াচ্ছে আমরা একটু চেক করি। দেখো, নিচে নামাই আমি, দাঁড়াও। দেখো, বাই হিমসেলফ, নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী নিঃসঙ্গ বিজ্ঞানী, নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী একক বিজ্ঞানী। এরপরে শেষে চলে গেলাম, একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা। হ্যাঁ, এরপরে অনেক ক্ষেত্রেই, অনেক দৃষ্টান্তে, অনেক উপমায় প্রতিস্থাপিত হয়েছেন। এবার আমারে বলো, এই বাক্যটা অনুবাদটা কি খুব সহজ হয়েছে নাকি একটু কঠিন হয়েছে? মানে এটা কি আমি সহজে, মানে পাঠক কি শোনার সাথে সাথে বুঝবে নাকি একটু সময় লাগবে? একটু সময় লাগবে। একটু সময় লাগবে। তাহলে আমরা বলছি, তাহলে অনুবাদ হয়েছে, কিন্তু অনুবাদের যে সাবলীলতা রক্ষা করার দরকার ছিল সেটা হয় নাই। তো আমরা এই কথাটাই দেখো উপরে লেখা আছে, নিয়ম অনুযায়ী অনুবাদ করার পরে দেখো, তোমার পড়াশোনায় এই দুই একটা বাক্য যখন অনুবাদ করছো, করার পরে কি করবা? উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করে অনুবাদ করার পরেও যদি মনে হয় অনুবাদের সাবলীলতা বা প্রাঞ্জলতার ঘাটতি রয়েছে, তাহলে প্রয়োজন মতো সহায়ক শব্দ, মানে এদিক ওদিক করে রিসার্চ করে লিখবো। এখন আমি যদি বলি, এই বাক্যটাকে যদি বলি আমি, হ্যাঁ দেখো, এই বাক্যটাকে যদি আমি বলি, এই এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায় একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানের কৃতিত্ব দখল করে নিয়েছেন। বিষয়টা এরকম না? কোনটা বেশি সাবলীল বলো? এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায়, অর্থাৎ আমি বলি তোমার, বলতো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করছেন? কিন্তু এখন কি আমরা যদি বলি ওই টমাস আলভা এডিসনের একটা বাল্ব নিয়ে আসো নাকি ফিলিপস ট্রান্সটেকের বাল্ব নিয়ে আসো, কোনটা বলো? কার নাম বলো? টমাস আলভা এডিসন। তাহলে টমাস আলভা এডিসন বলো, মূল বাক্যটা হলো টমাস আলভা এডিসন হ্যাজ বিন রিপ্লেসড বাই ফিলিপস, তাই কিনা বলো? জি স্যার। ধরো, মোবাইল ফোন কে আবিষ্কার করছেন? মার্টিন কুপার। জীবনে কোনোদিন বলছো ভাই মার্টিন কুপারের একটা মোবাইল ফোন দেন? না স্যার। কি বলতেছে? মার্টিন কুপার হ্যাজ বিন রিপ্লেসড বাই অ্যাপল, স্যামসাং, শাওমি, ওপো, ইনফিনিক্স। ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সবাই কিন্তু এখানে সকালে নাস্তা করতেছে আলহামদুলিল্লাহ, 1:45 বাজে, বুঝছো? মানে ব্রেকফাস্ট চলতেছে 3 ঘন্টা। আচ্ছা, তারপরে ওকে, তো ওই আমি একটা কথা বলছি, সিক্রেটটা একবার শুন না। উপরিউক্ত উদাহরণটির মতো কোন বাক্যে, বলো কি লিখছি এটা? স্যার, উপরিউক্ত উদাহরণটির মতো কোনো বাক্যে লতা পাতা আগাছা বেশি থাকলে সেগুলো মনে মনে বাদ দিয়ে মূল বাক্যটিকে প্রথমে শনাক্ত করার চেষ্টা করব, তাহলে তাৎক্ষণিকভাবে
একটু নিচে। মূল পয়েন্টই ধরে ফেলতে পারবো। জি স্যার। কথাটা কি আমার বুঝছো কিনা? ওই যত পরিমাণে তুমি এই আগাছা দ্বারা প্রভাবিত হইবা অনুবাদের মূল ফ্যাক্ট ধরতে তত তোমার সময় লাগবে। তুমি আগে সবসময় সাবজেক্ট ভাগ করে ফেলো। তুমি প্রত্যেক বাক্যে দেখবা যদি তুমি যদি বলো যে আমি তো বিগিনার কিচ্ছু পারি না, তুমি শুধু এই মুহূর্তে সাবজেক্ট ভার্বটা শুধু আগে ফাইনাইট ভার্ব অনুবাদ করো, মানে আইডেন্টিফাই করার চেষ্টা করো, তাহলে দেখবা যে মূল গল্পটা তুমি মানে মূল পয়েন্টে ধরে ফেলছো তুমি। কারণ শুরু শেষ ধরে ফেলছো, শুরু শেষ ধরে ফেলছো সাবজেক্ট আর ভার্ব যদি ধরে ফেলো। কারণ সাবজেক্টের অনুবাদ শুরুতে করি সাধারণত, আর ভার্বের অনুবাদ কি বলো শেষে। আবার দেখো এই বাক্যটা, দ্য সলিটারি সায়েন্টিস্ট has been replaced by a cooperative scientific team. মানে হাডুডু has been replaced by cricket. Thomas Alva Edison has been replaced by Phillips. তাহলে একক বিজ্ঞানীর কৃতিত্ব দখল করে নিয়েছে সহযোগী বৈজ্ঞানিক দল। আমরা সহযোগী বৈজ্ঞানিক দল নাম মনে রাখি, কিন্তু যিনি বানাইছেন তার নাম মনে রাখি না। তাহলে সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কৃতিত্ব অনেক ক্ষেত্রে দখল করে নিয়েছেন। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে আমরা দেখা যায়। এই যে দেখো, আমি আবার লিখে দিচ্ছি, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায়, এই যে যেখানে দেখা যায় যেখানে না ইংরেজি কোনো, এটা অনুবাদে কোনো সমস্যা নেই। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায় যেখানে আমরা দেখি একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কৃতিত্ব দখল করে নিয়েছেন। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, হ্যাঁ। তাহলে আমি তোমার হোমওয়ার্ক হলো এটা দেব, এটা অনুবাদটা করে রাখবা। কিভাবে করবা? এই দুইটা স্যার এটা কয় কিভাবে নং করবা শীট? আমি দেব এখন, আমি এখন দিয়ে দেবো 1 নম্বর শীট রিট্রান্সলেশনের। তোমরা কথা দাও যে কেউ মিস করবা না। ওকে স্যার। স্যার হ্যাঁ স্যার, আপনি মানে বাসায় কাজ দিলে স্যার ভালো হয়। মিস করো না। এই মানে লেকচারটা অবশ্যই তুলে রেখো, অবশ্যই তুলা এই প্র্যাকটিস শিটটা অবশ্যই মিস করো না। যেটা পারো না রাইখা দাও, তুমি তোমার মতো করে করো, একটা করো। অনেক ক্ষেত্রে আমি দেখছি কি, আমি যেটা করতেছি তোমারটা আমার চেয়ে সুন্দর হয়েছে, অনেক ক্ষেত্রে আমি দেখছি। তো মানে তোমরা অনেক মানে কেপাবল, এটা ইনশাল্লাহ দেখবো যে অনেকে বলে যে আমি ইংরেজি পারি না, কিন্তু আমি দেখছি আমার চেয়ে ভালো অনুবাদ করছে। অতএব তোমার দুই একটা ত্রুটি, ওই যে তোমরা ওই যে ওই জায়গায় যে আটকা পড়ে যাচ্ছ, ওই যে কিনা সিমার না কি জানি, দুই একটা শব্দ দিয়ে আটকা পড়ে যাচ্ছ, ওইগুলো বাদ দিয়ে তুমি মূল কথাটা ধরার চেষ্টা করো, কিন্তু আপাতত নোটটা ফলো করো। হ্যাঁ, আবারও কেউ যদি আমি ড্রাইভ করে দেব অথবা সরাসরি দিচ্ছি, কেউ যদি অনুবাদ সমস্যা হয় তোমরা একটু হেল্প করো, ঠিক আছে? ইনশাল্লাহ। তাহলে পরশুদিন দেখা হবে আল্লাহ বাঁচা রাখলে। হ্যাঁ, আগের লেকচার গুলো গ্রুপে দিতে বলবেন। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং গুলো। হ্যাঁ আচ্ছা, তুমি যারা পাও নাই নাজুল ভাইয়ের আরেকবার রিকোয়েস্ট করে আমি বলে রাখবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে তোমরা গ্রুপ থেকে লিভ নিয়ে নাও। স্যার নাজমুল ভাইরে বলছি অনেকবার, কিন্তু উনি বলতেছে আর দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু রিকোয়েস্ট করে রাখবো, কারণ এখানে তো প্রাতিষ্ঠানিক পলিসি, তো আমিও সব ক্ষেত্রে আচ্ছা নাজমুল ভাই একটু ফোন করে বললো যে ক্লাসটা এন্ড করে দেওয়ার জন্য। হ্যাঁ ওকে, তাহলে ঠিক আছে, তোমরা লিভ নাও, রেকর্ডিংটা ইয়ে করে দেবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি নাজুল ভাই। হ্যাঁ স্যার কি আমাকে ঠিক আছে শুনতে তাহলে। পাচ্ছেন? আমি আপনাকে শুনতে হ্যাঁ পাচ্ছি না। নাজুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? ও আচ্ছা স্যার, আপনি লিভ নিলে তারপরে আমি ইন করবো আর কি। ওকে ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেব। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে। হ্যাঁ ওকে স্যার।
জি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আশা করছি তাই তো? ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এভরিওয়ান